সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভ সন্ধ্যা। আজ ৭ নভেম্বর শনিবার যথারীতি বন্দির দুঃসময়ের পর্ব ১৮তে আমরা যুক্ত হয়েছি আজকের অতিথি কবি গোলাম কিবরিয়া পিনুকে নিয়ে, এবং তার সঙ্গে আমরা আজকে দেশের এই নন্দিত কবি গোলাম কিবরিয়া পিনুর সাথে থাকবে আমাদের আলাপচারিতা। তার সঙ্গে থাকবে যথারীতি তাঁরই কবিতার আবৃত্তি আলাপচারিতার সঙ্গে সঙ্গেই, এবং সেই সুবাদেই যুক্ত হয়েছেন সুদূর কানাডা থেকে, টরেন্টো থেকে বাচিক শিল্পী আহমেদ হোসেন, এবং আমাদের দেশেরই যে নগরী অত্যন্ত উল্লেখযোগ্য, যেখান থেকে আমরা অনেক অনেক কবিতার কণ্ঠস্বর শুনতে পাই, সারা দেশব্যাপী শুনতে পাই, ঠিক সেখান থেকে যুক্ত হয়েছেন দেশবরেণ্য আবৃত্তি শিল্পী মিলি চৌধুরী। আমি একে একে তাদের ডেকে নেব আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমি প্রথমে সাদর সম্ভাষণ জানাতে চাই আমাদের আজকের অতিথি, দেশবরেণ্য কবি, নন্দিত কবি, আমাদের প্রিয় কবি গোলাম কিবরিয়া পিনুকে। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে বিশেষ করে আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনি আমাদের প্রিয়জন, সংস্কৃতিজন, এবং পাশাপাশি দুজন বিশিষ্ট আবৃত্তি শিল্পী আছেন, সেই কানাডা থেকে আহমেদ হোসেন এবং চট্টগ্রাম থেকে বিশিষ্ট আবৃত্তি শিল্পী মিলি চৌধুরী। তাদেরকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। এবং আজকে যারা অনুষ্ঠান দেখবেন তাদের প্রতিও শুভ সন্ধ্যা, শ্রদ্ধা, ভালোবাসা। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকেই জানাতে হয়। আপনি আছেন বলেই আমরা আছি। আপনার কবিতা আমরা শুনবো, আজকে আবৃত্তি করা হবে এবং তার সঙ্গে আলাপচারিতায় থাকবো। দীর্ঘকাল আপনি আছেন আমাদের এই কবিতার অঙ্গনে, সাহিত্য অঙ্গনে, এবং অনেক বড় ভূমিকা পালন করে যাচ্ছেন বাংলা সাহিত্যের অগ্রগতিতে। আমি আমাদের আজকের যে বরণীয় দুই আবৃত্তি শিল্পী আছেন তাদেরকে একে একে আমাদের সঙ্গে যুক্ত করে দিচ্ছি। প্রথমে যুক্ত করছি টরেন্টো থেকে যুক্ত হচ্ছেন আবৃত্তি শিল্পী আহমেদ হোসেন। শুভ সন্ধ্যা। আমাদের শুভ সকাল। শুভ সকাল। হ্যাঁ, চমৎকার ব্যাপার বিশ্বের। এটা একটা ভালো দিকও যে পিনু ভাইয়ের ইয়েতে আমরা একটা পৃথিবীকে একটা জায়গায়, গ্লোবাল যে ভিলেজ, যেটা আক্ষরিক করতে ভার্চুয়ালি আমরা জড়িত হতে পারছি এবং পরস্পরকে লিঙ্ক করতে পারছি, এবং একটা সংযোগ তৈরি হচ্ছে। একদম একদম। আমরা অনেক কথার মধ্যে থাকবো, আলাপচারিতায় থাকবো আমরা আবৃত্তিতে। আমি এবারে ডাকবো আমাদের আরেক বন্ধু মিলি চৌধুরী, আবৃত্তি শিল্পী মিলি চৌধুরীকে। হ্যাঁ মিলি, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। ধন্যবাদ। কেমন লাগছে এই সন্ধ্যায় আজকে? খুব ভালো লাগছে। আমি প্রথমে কবির প্রতি কৃতজ্ঞতা জানাই। কবিরা এত সুন্দর সুন্দর শব্দ লিখেন বলে এই সুন্দর শব্দগুলো আমরা খুঁজে পাই এবং উচ্চারণ করে প্রশান্তি পাই। বেলায়েত ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা এই সুন্দর সন্ধ্যায় আমাকে যুক্ত করেছেন বলে। আর আহমেদ হোসেন ভাইয়ের সাথে আমার এটা দ্বিতীয় অনুষ্ঠান, আমার খুব ভালো লাগছে। ছবি দেখে আমি ওনাকে চিনতে পারিনি, এখন দেখে খুব ভালো লাগছে যে আমার একটু ভালো লাগছে যে আমি প্রথমে একটু ঘাবড়ে গেলাম যখন আমার চেহারা পপ আপ হলো এবং আমার নামটা ভেসে উঠলো। আমি এমনি বাংলা পারি না তা না, কিন্তু এটা ইংরেজিতে লেখা আহমেদ হোসেন। তখন ভাবলাম যে একটু ব্যাক করে আউট হয়ে গিয়ে আবার একটু বাংলা করে আসি। পরে দেখলাম যে মিলি চৌধুরী আমাকে চট্টগ্রাম থেকে বাঁচিয়ে দিল। ও মিলি চৌধুরী লিখেছে ইংরেজিতে, ভালো হয়েছে। আমার ভালো লাগলো যে দুজন বাংলা দুজন ইংরেজিতে। তো এটা থ্যাংক ইউ ভেরি মাচ। না না, ফেসবুকে যে নামটা আছে আমি কিন্তু এটা পাল্টে নিই, কিন্তু আজকে দেরি হয়ে যাওয়াতে পাল্টে নিয়ে নাই। ফেসবুকে যে নামটা সাধারণত ওই নামটাই চলে আসে, ওই নামটাই চলে আসে মেসেঞ্জারে। তো আরেকটা জিনিস, গোলাম কিবরিয়া পিনু ভাই নিশ্চয়ই আপনি আলাপ করবেন, আপনি যেহেতু আজকের সঞ্চালক এবং তুখোর উদীচীর সেই বিশিষ্ট এবং সংগঠক। আমি তো দীর্ঘদিন আপনাকে চিনি, আমরা মিছিলে একসাথে মিছিলে পা ফেলে আমরা কাজ করেছি স্বৈরাচারের। তো পিনু ভাইয়ের ব্যাপারটা, পিনু ভাইয়ের কবিতাগুলো পড়তে পড়তে বারবার মনে হচ্ছিল যে পিনু ভাই এত সমসাময়িক বিষয়টাকে তুলে ধরেন
এবং অসাধারণ। আমি ওনাকে দীর্ঘদিন ধরে চিনি, আমি সেটা বলছিলাম যে আপনারা অফে যখন ছিলেন। তো সব মিলে আজকে নিশ্চয়ই এই 1 ঘন্টা আমাদের মজায় কাটবে এবং দর্শক শ্রোতারাও আনন্দ পাবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। আজকে আহমেদ যেটা বলছিলেন যে এক নামেই কিছু কিছু কবি আছে, তাকে নতুন করে পরিচয় করিয়ে দিতে হয় না, তার কর্মে দীর্ঘকালের তার সৃষ্টিতে মানুষের কাছে বিরাজমান হয়ে থাকেন সে কবি। এবং আমাদের পিনু ভাই ঠিক তেমনি, কারণ এই কবিতা লিখতে গিয়ে আমরা জানি যে দীর্ঘকাল উনি সে 3টি দশকের ওপর উনি লিখে চলছেন, তার সৃষ্টিকর্ম নিয়ে নিয়োজিত আছেন। এবং এই কবিতা লিখতে গিয়ে উনি প্রতিঘাতে, যেহেতু আমাদের এই দেশের সমস্ত কিছু অর্জনই হচ্ছে আমাদের দাবি দাওয়ার মাধ্যমে, আমাদের যুদ্ধ করে, এবং আবার যে কথাটি বলছিলেন মিছিলে পথে পা মিলিয়ে আদায় করে নিতে হচ্ছে সোচ্চারে। এবং সেই ক্ষেত্রে কবিদের, লেখকদের, শিল্পীদের অনেক বড় ভূমিকা এই ভূখণ্ডে তো বটেই, সেখানে গোলাম কিবরিয়া পিনু অগ্রগামী ভূমিকা পালন করেছেন তার ক্ষেত্রে সর্ব জায়গায়। এবং তার জন্য যতদূর আমরা জানি, সেই আলাপচারিতে আসবো, তাকে এই কারণে তাকে জেলেও যেতে হয়েছিল, এবং সেই ঘটনা আমরা জানি যে কতটা মানে ত্যাগ স্বীকার করতে হয়েছিল। যাই হোক, আমরা সেই কবির কাছেই যেতে চাচ্ছি, গোলাম কিবরিয়া পিনু। মূলত কবি, প্রবন্ধ, ছড়া ও অন্যান্য লেখালেখিতেও তিনি থাকেন। গবেষণামূলক কাজে উনি যুক্ত আছেন। তার জন্ম গাইবান্ধা শহরে 16ই চৈত্র 1362 এবং 30শে মার্চ 1956 সালে। গাইবান্ধার শহরেই তার ছেলেবেলা কাটে এবং সেখানকার স্কুল, কলেজ এবং পরবর্তীকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনার গণ্ডি সেখানে চলেছে। এবং এই সময়কালেই, ছেলেবেলা থেকেই তিনি যুক্ত ছিলেন নানা সংগঠনের সঙ্গে, এবং আজ অব্দি এই যে বর্ণাঢ্য জীবন, কবিতা লিখে চলছেন এবং এই সময় অতিবাহিত করছেন লেখালেখিতে। শুধু তো কবিতা নয়, আমি বলেছি ছড়া লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, তো এবং নানা রকম আলাপচারিতে থাকেন, সাংগঠনিক নানা কাজে ব্যাপৃত থাকেন। সেই আলাপে আমরা যাব। তা আমি প্রথমেই যেতে চাই কবির কাছে, এবং তার সঙ্গে একটি কথা বলতে চাই। একটি চমৎকার একটি কবিতা আছে, এবং সেই সাংঘাতিক সাহসী কণ্ঠে তিনি নিজের কথা বলেছিলেন। তল্লাটের সবাইকে চিনি, এ তল্লাটের সবাইকে আমি চিনি, এর অলি গলি, এর বাসাবাড়ি আমি চিনি, এইখানে কটি আম গাছ আছে, কটি লেবু গাছ তাও আমি জানি, কে থাকে পাকা বাড়িতে, কে থাকে চালা ঘরে, মহল্লায় কে নতুন ডেরা তুললো তাও জানা আছে। আমাকে কি বলবে এখানকার লোকজন কেমন, সবাইকে চিনি, বলতে এসো না। কে ঘোড়ায় উঠে কেমন দৌড়তে পারবে, কে দৌড়ে দূরবর্তী পুকুরের জল থেকে পদ্ম ফুল তুলে আনতে পারবে, কে পাঙ্গাস মাছের টুকরোর লোভে আত্মহারা হয়ে পড়বে, কে আগুন জ্বালিয়ে তাপ সৃষ্টি করতে পারবে তাও জানা আছে। চিনি বলে তারা আমার সম্মুখে দাঁড়াতে ইতস্তত করে কাঁপে, মাপে আবারও নিজেদের দৈর্ঘ্য প্রস্থ। এদের কারো পরিচয় তুলে ধরবার জন্য আমার 2 হাতে লিফলেট তুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কবি স্বয়ং তার নিজের দূরদৃষ্টি দিয়ে, তার চিন্তা চেতনা দিয়ে সজাগ দৃষ্টিতেই আশপাশ ডান বাঁ সবই চেনেন। সেই কবিকে জানাই অভিনন্দন, আবারও কৃতজ্ঞতা আজকে যুক্ত হওয়ার জন্য বন্দি দুঃসময়ের পর্ব 18-তে। আমি কবির কাছে একটু যেতে চাই। পিনু ভাই, সেই বহুকাল ধরে আমরা পথযাত্রায় আপনাকে পাচ্ছি, এবং এই যে আজকে যে পিনু ভাইকে পেয়েছি, তার সবারই একটি স্মৃতিময় ছেলেবেলা থাকে। মানুষ যখন বহু দূর গড়িয়ে যায়, সেই জীবনের শেষ বেলায় যায়, তখন সবচেয়ে বেশি যেটা আঁকড়ে ধরে সেটা হচ্ছে ছেলেবেলা। একে ভোলা যায় না। কিন্তু সেই সময়ের যে সূত্রপাত, প্রথম বিষয়টা আসবে যে আজকে আমরা যে কবিকে পেয়েছি, সেই ছেলেবেলায় কি সেরকম কোনো দিক নির্দেশনা ছিল যে আমি আমার চাওয়ার মধ্যে আমি একজন কবি হব, অথবা কিভাবে আমরা এই এই জায়গাটা পেলাম, এবং ছেলেবেলার কিছু কাউকে হয়তো প্রভাবিত করতে পারে, কারো পরিবার থেকে বা কোনো ব্যক্তি, বিদ্ধ জন যারা করেছেন, এরকম এই স্মৃতিটা আমরা জানতে চাই, আপনার ছেলেবেলা সেই গাইবান্ধার শুরুটা। আবারও সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে বলি
আমাদের তো বয়স হয়েছে, আমরা তো পাকিস্তান আমলে জন্মগ্রহণ করেছি, এবং যখন স্কুলে পড়ি তখন আপনারা জানেন যে 69 সাল 70 সাল, তখন পূর্ব বাংলা তৈরি হচ্ছিল একটা উত্তপ্ত পটভূমিতে, মুক্তিযুদ্ধের দিকে অগ্রসরমান হচ্ছিল। সেই সময় আমরা স্কুলে পড়ি, স্বাভাবিকভাবে সেই উত্তাপ আমাদের মফস্বল শহরে এসেও লেগেছিল আমাদের মধ্যে, আমরা যখন স্কুলে পড়ি। আপনারা জানেন হয়তো অনেকে, আমি যখন স্কুলে পড়ি তখন একটি পাঠ্য বই পাকিস্তান সরকার জোর করে আমাদের পাঠ্যসূচিতে অনুপ্রবেশ করিয়েছিলেন, তার নাম হচ্ছে দেশ কৃষ্টি। তো দেশ কৃষ্টি ছিল একটা বিকৃত ইতিহাসের বই, এবং যেটা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল সেই সময়, একটা জোরালো আন্দোলন, ছাত্র আন্দোলন। সেই আন্দোলনও আমরা তখন 7-এ পড়ি, আমরা যুক্ত হয়ে গেলাম, এবং সেই বইটি পরবর্তীতে বাতিল হলো, কিন্তু আমাদের অনেকের নামে তখন বহিষ্কারের চিঠি লেখা হলো স্কুল থেকে, তার মধ্যেও আমরা পড়ে গেলাম। একটা উত্তপ্ত সময় আপনারা জানেন। তারপরে আপনারা জানেন যে ৭৪-এ নির্বাচন হলো, তারপরে ৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ তৈরি করলাম, আমরা সেই উষ্ণ আন্দোলন। এবং সেই সময় আমিও ব্যক্তিগতভাবে তখন স্কুলে পড়ি, তখন ছাত্র সংগঠনও করি। এটা বলতে হয়, একটি ছাত্র সংগঠন করতাম আমি, স্কুল জীবনে স্কুল কমিটির সভাপতিও ছিলাম। তারপর সেই সময় যখন গাইবান্ধা শহরে মুক্তিযুদ্ধ শুরু হলো, প্রস্তুতি শুরু হলো, কাঠের রাইফেল নিয়ে আমরা কলেজে যখন প্রশিক্ষণে অবতীর্ণ হলাম, তখন আমিও অংশ নিয়েছিলাম। তারপর মুক্তিযুদ্ধে বিভিন্ন পরিধিতে আমরা অনেকে যুক্ত হলাম। আমরা মুক্ত এলাকায় গেলাম, ভারতে গেলাম, এবং বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হলাম। তারপর মুক্তিযুদ্ধ শেষ হয়ে আসার পর আমরা ডাক দিলাম যে আমাদের এই দেশকে গড়ে তুলতে হবে, এবং এসে আমরা সেই টকবকে কিশোর বয়সে আমরা ছাত্র সংগঠন, তারপর শিশু কিশোর সংগঠন, খেলাঘর আমরা করলাম, খেলাঘর গড়ে তুললাম। সে ৭২ সালে আমার মনে আছে শতদল খেলাঘর আসর আমরা তৈরি করলাম, গোড়াপত্তন করলাম। সেই শতদল খেলাঘরের আসরের সভাপতি হলাম, ছাত্র সংগঠন করলাম, সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত হলাম। এইভাবে একটা সাংস্কৃতিক আবহাওয়ার মধ্যে আমরা প্রবেশ করলাম যুদ্ধ পরবর্তী সময়। এবং তারপরে সেই সময় বিভিন্ন সাহিত্য প্রতিযোগিতা হতো, সেখানে অংশ নিয়েছি আমরা। সাহিত্য সংগঠক হিসাবে আমরা সুকান্ত, নজরুল, রবীন্দ্র জয়ন্তী আমরা আয়োজন করেছি, তার সঙ্গে যুক্ত হয়েছি। তারপরে আমরা কলেজে প্রবেশ করেছি, সেখানে সাহিত্য প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছি। এভাবে সাহিত্য সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে ঘনিষ্ঠভাবে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়। এবং গাইবান্ধা থাকার সময় আমরা স্থানীয় পত্র পত্রিকা আমাদের প্রথম লেখা ছাপা হয়। তারপর গাইবান্ধা থাকাকালীন সময় আমরা গাইবান্ধা থেকে লেখা পাঠাই জাতীয় পত্র পত্রিকায়। তখন আমরা শিশু কিশোর পাতায় প্রথমে লেখা পাঠাতাম, সেই খেলাঘর কচিকাচার আসরে তখন ছাপা হওয়া শুরু করলো, এবং এইভাবে আমরা উৎসাহিত হলাম, অনুপ্রাণিত হলাম। তার পরবর্তীতে আমরা কবিতা লিখলাম, ঢাকার পত্র পত্রিকায় ছাপা হলো, এইভাবে আমরা যুক্ত হলাম। তারপর আপনারা জানেন যে 1975 সাল আসলো, সেই বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। তখন আমরা ছাত্র সংগঠনের সঙ্গে আমি জোরালো ভাবে যুক্ত। আমি তখন ছাত্র ইউনিয়ন করতাম, তখন জেলা মহকুমা কমিটি ছিল আমাদের, তখন গাইবান্ধা জেলা হয়নি। মহকুমা কমিটির আমি সাধারণ সম্পাদক ছিলাম, শহর কমিটির সভাপতি ছিলাম। তারপর যখন জাতীয় ছাত্রলীগ গঠন করা হলো, তখন ছাত্র ইউনিয়নের প্রতিনিধিত্ব করলাম আমি গাইবান্ধা থেকে। আমি আমাদের তখনকার সাধারণ সম্পাদক ছিল রাকিব হাসান চৌধুরী হাবুল, এবং সভাপতি ছিলেন মফিজুর রহমান খোকা, একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। তার সঙ্গে ঢাকায় আসলাম, জাতীয় ছাত্রলীগের একটি সভা হলো, সেখানে অংশ নিলাম। তারপর বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো সেদিনও আমরা খেলাঘর এবং পার্টির অফিসে ঘুমিয়েছিলাম। রাত্রিবেলা আমরা সেটা জানলাম ভোরবেলায়,
এবং তার পরবর্তীতে আমাদের নামে হুলিয়া বের হলো, আমাদের অনেক সহকর্মীকে গ্রেপ্তার করা হলো, আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়লাম। প্রায় 3 বছর, প্রায় 79 সাল পর্যন্ত আমাদের নামে হুলিয়া ছিল। আমরা কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে পারিনি, রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারিনি। এর মধ্যে আমরা আমি ইন্টারমিডিয়েট পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়তে ভর্তি হলাম বাংলা সাহিত্যে, এবং সেখানে গিয়েও ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠন সঙ্গে যুক্ত হলাম, লেখালেখির সঙ্গে যুক্ত হলাম। এইভাবে লেখালেখিটাকে আমরা চালিয়ে গিয়েছি। তার পরবর্তীতে 1983 সালে আমি মাস্টার্স পরীক্ষা দিয়ে রেজাল্ট হওয়ার আগে ঢাকায় এসে চাকরিতে থিতু হই, এবং সেই অবধি আমি ঢাকায় আছি। সেই জায়গায় আমি আসবো পিনু ভাই। আপনি আপনার এই ছেলেবেলার যে জায়গাটা, এবং তাতে বোঝা গেল যে সেখানে আজ একটা ধারাবাহিকতা ছিল, যে জায়গা থেকে আজকে এই গোলাম কিবরিয়া পিনু হিসেবে গড়ে ওঠা, এবং সেই ধারাবাহিকতার মধ্যে খুব যে মসৃণ ছিল পথ, তা কখনো নয়, সেটা আমরা মনেও করছি না। আমাদের এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই পথ চলা সেই কিশোর গোলাম কিবরিয়া পিনুর, এবং আজকের এই জায়গায়। কিন্তু সেখানে এই যে খেলাঘর, সেই খেলাঘরের সঙ্গে আমি আজও জানি, আজও যে কোনো জায়গায় যখন খেলাঘরের কোনো ব্যাপার হয়, কোনো অনুষ্ঠান, কোনো আলোচনা, কোনো ব্যাপারে জরুরি, সেখানে কিন্তু আপনি গিয়ে হাজির হন, আপনি যান। এবং তার সঙ্গে পরবর্তীকালে নানা রকম সংগঠনের সঙ্গে যেমন ছিলেন, এবং আমাদের দেশের কবিদের যে একটি বিরাট ফোরাম রয়ে গেছে, যে জাতীয় কবিতা পরিষদ, তার সাথে আপনি অত্যন্ত বলিষ্ঠভাবে যুক্ত ছিলেন, এবং একটি সময়ে আপনি দায়িত্ব পালন করেছিলেন, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এবং এই যে বর্ণাঢ্য জীবন, সেই জায়গাগুলোতে আমরা আসবো। একটু ঘুরে আসি আপনার কবিতার ভুবনটা একটু ঘুরে আসি। প্রথমেই যেতে চাই আহমেদ হোসেনের কাছে। আহমেদ, আমরা প্রথমে কি কবিতা শুনবো? ঠিক আছে। মানে পিনু ভাইয়ের কবিতা অনেক সুন্দর, মানে বললাম না একদম সমসাময়িক বিষয়টা বিশেষ করে আছে, এবং গল্প বলেন, ছোট ছোট করে গল্প বলেন, সেই গল্পগুলো খুব মজা লাগে। এবং জীবনের সব কবিদেরই তাই থাকে, কিন্তু আপনার হয়তো যে আমরা যারা একটু আবৃত্তি করার চেষ্টা করি, তাদের একটু 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 টেস্ট থাকতে হয়, তাহলে টানে আমাদেরকে বলতে ইচ্ছে করে। তো আমি প্রথমে পড়ছি, আমি অনেকগুলো কবিতা পেয়েছি, তার কবিতা পড়েছি। প্রথমে পড়ছি টিস্যু পেপার। একটা টিস্যু পেপারকে নিয়ে কিভাবে সে সুন্দর করে জীবনের সাথে দর্শনের মিল করেছেন সেটা। টিস্যু পেপারের মতন ব্যবহৃত হওয়ার পর তুমিও পড়ে থাকবে ময়লার ঝুড়িতে। তেজপাতাও হয়ে পড়ে পরিত্যাজ্য পায়েসের কাছ থেকে। পরিত্রাণ ও পরিত্যাগের মধ্যে কতটুকু থাকে ব্যবধান। অগ্নি বা জ্বালানির তো একই গান। টিস্যু পেপারও ছিল তরতাজা গাছের অংশ, নিরীহ গাছের অংশ, বংশচ্যুত হয়ে খণ্ড বিখণ্ড হয়ে চলে গিয়েছে লরিতে করে কারখানায়। চেরাই কলে উঠেছে আজব কারখানায়, কে কখন কাকে কি যে বানায়। অসম্ভব সুন্দর একটি ছোট্ট কবিতা। ছোট্ট একটা টিস্যু পেপার থেকে কোথায় চলে গেছে, কোথায় চলে যাচ্ছে। এবং শেষ লাইনটা যে কে কখন কাকে কি যে বানায়, এই দর্শনটা একদম এই যে প্রায় কবিতাতে পিনু ভাইয়ের এইটা থাকে। একটা প্রসঙ্গক্রমে পিনু ভাইয়ের কাছে জানতে চাই, পিনু ভাইয়ের কি একটা কবিতা মানে প্লেজারিজম হয়েছিল, চুরি করে আরেকজন অন্য একটা পত্রিকায় ছাপিয়ে, মানে এরকম হয়েছে। এটা হ্যাঁ, অনেক এরকম হয়েছে, বিশেষ করে ফেসবুকে এটা হয়। আমার একটা বঙ্গবন্ধুর উপরে কবিতা, সেটা খুব অনেকগুলো সংকলনে ছাপা হয়েছে, হৃদয় রজনী গন্ধা। এই কবিতাটা অনেক সংকলনে ছাপা হয়েছে। এই কবিতাটা একজন তার বইতে সম্পূর্ণ দিয়ে দিয়েছে। চিন্তা করা যায়, ফেসবুকে দিয়ে দিতে পারে নিজের নামে, কালকে অনেক ভুল ত্রুটি হতে পারে, আর অনেক আছে ছেলেপেলেরা আছে যে ফেসবুকে দিয়ে দেয় নিজের নামে, নিজের নাম দিয়ে দেয়। আর এটা হচ্ছে পাবলিকেশন করেছে, এবং আমি সম্পাদকও ছিল, সম্পাদকও এটা লক্ষ্য করেনি যে এই লোকটা লিখেছে কিনা। এটা সম্পাদকের দায়িত্ব একটা পাবলিকেশন করার আগে। জি জি জি, অবশ্যই অবশ্যই, সেটাই। তো বেলাল ভাই, একটা কবি কত ভালো কবিতা লিখলে যে তার কবিতাও চুরি হচ্ছে।
খুব হয় এরকম। আরেকটা ব্যাপার হচ্ছে তার বোঝা উচিত ছিল যে এখন আর সেই সময় নেই যে কোন কবিতার সে কবি লিখে সে পরিত্রাণ পাবে, সে সুযোগ নেই, এখন আর নেই। আরেকটি ব্যাপার আছে, আমাদের একটি গল্প জানি আমরা, একজন বিখ্যাত কবির কবিতা, আমাদেরই একজন বিখ্যাত কবি, সে কিন্তু গল্প ছলে নিজেই বলেছিলেন সেই সময় কি ছিল, মিডিয়ার যুগ ছিল না, প্রচার ছিল না, তারপরেও শুধুমাত্র পত্রিকার মাধ্যমে এই কবিতা চলে এসেছিল, কিন্তু ধরা পড়ে গেছিল যে কবিতাটা কে লিখেছেন। তো সুতরাং এখনকার যদি কেউ করে সেটা তো আরো আমরা অনেক বোকার স্বর্গে বাস করে। যাই হোক, আমাদের আজকের যে কবি পেনু ভাইয়ের কবিতার মধ্যে দেশ, যেমন যে আহমেদ যেটা বলছিলেন, মেডির কাছ থেকে শুনবো একটু পরেই, তো যেমন দেশ, যেমন মানুষ, যেমন প্রকৃতি, যেমন প্রেম, তেমনি কবিতার নানা রকমের উনি পরীক্ষণ করেছেন। তার কবিতাগুলো শুনলেই সে বোঝা যাবে, গদ বাঁধা নিরেট একটা ধাঁচেই চলে যায়নি, তার মধ্যে থেকে তিনি নানা রকম চিত্রকল্প ব্যবহার করেছেন। সেই কবিতার মধ্যে যাব আমরা সেই বিষয়গুলো। এবং এ পর্যন্ত 26টি গ্রন্থ তার বেরিয়েছে, কবিতা, ছড়া, প্রবন্ধ, এবং সেই ইয়েতে তার মধ্যে নামগুলো কিন্তু খুব চমৎকার চমৎকার নাম, এবং সেখানেই একজন সৃষ্টিশীল লেখকের কবির সেই প্রকাশ কেমন। এখন সাইরেন বাজানোর সময়, একটি নামেই কিন্তু বোঝা যায় আমরা কোন সময়ের কথা বলছি, কিভাবে আমাদের দেশকালের সেই সময়টাকে নির্দেশ করছেন কবি। 1984 সালে কবিতাটি বেরিয়েছিল। খাজনা দিলাম রক্তপাতে, ছড়া। সোনামুখ স্বাধীনতা, কবিতা, আহা। পোর্ট্রেট কবিতা, হ্যাঁ, পোর্ট্রেট। ঝুমঝুমি, এটা ছড়া। একটি বাচ্চাদের জন্য কবিতা আমরা লিখি, কিন্তু একটা শব্দ ঝুমঝুমিতে এই মনটা কেড়ে নেয় যে একটা বাচ্চার সেই ঝুমঝুমি সেই কবিতায় চলে যেতে পারে। সূর্য পুড়ে গেল, জামাতের মসজিদ টার্গেট ও বাউরি বাতাস, অপূর্ব। হ্যাঁ, সেই নামগুলোকে যে যেমন করে আমরা লড়ছি, এবং আমাদের চিন্তা, চেতনা, অস্থি মজ্জা দিয়ে যেভাবে আমরা লড়ছি আমাদের মুক্তিযুদ্ধের চেতনায়, একটি একটি শব্দের মাধ্যমে, একটি শিরোনামে আমাদের সেইভাবে নাড়িয়ে দেয়। জামাতের মসজিদ টার্গেট ও বাউরি বাতাস, এটা প্রবন্ধের বই। কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে, 1 কান থেকে 5 কান, ছড়া। দৌলতুন্নেসা খাতুন, প্রবন্ধ, তাকে নিয়ে লিখেছেন পিনু ভাই। এমনি অনেক অনেক আছে। ঝুলন পূর্ণিমা থেকে নেমে এলো, ছুমন্তর ছু, এটা ছড়া, মুক্তিযুদ্ধের কবিতা আছে। আছে সুধা সমুদ্র, আমি আমার পতাকাবাহী। আমরা আসলেই পতাকাবাহী হতে চাই, এবং উত্তর প্রজন্মের কাছে আমরা আমাদের ঝান্ডাকে তুলে যেতে চাই, দিয়ে যেতে চাই। সেজন্যই আমাদের লেখালেখি, আমাদের কবিদের প্রয়াস, আমাদের লেখকদের প্রয়াস, এবং আমাদের শিল্পীদের প্রয়াস। আমরা কবিতা আবৃত্তি করি, কবিতা লিখি, গান গাই, শুধুমাত্র নিছক মনের আনন্দের জন্য তো নয়, সবার একটা দায়িত্ব আছে। আমাদের মুক্তিযোদ্ধারা, যে মুক্তিযুদ্ধর কথা এলো, পিনু ভাই প্রথমেই বলেছেন, বুকের রক্ত দিয়ে যে একটি দেশ আমাদের হাতে দিয়ে গেছেন, একটি পতাকা দিয়ে গেছেন, একটি স্বাধীনতা, স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছেন, তাকে আমরা সেইভাবে রেখে, স্থিরভাবে রেখে, মুক্তিযুদ্ধের চেতনায় রেখে যেসব আবর্জনা আছে সেগুলোকে সরিয়ে আমাদের যেমন এগিয়ে যেতে হবে, ঠিক তেমনি সেই ঝান্ডাটি আমাদের উত্তর প্রজন্মের হাতে যথোপযুক্ত ভাবে ইতিহাসকে প্রকৃতভাবে তুলে এনে তাদের হাতে তুলে যেতে হবে। তাহলে দিক নির্দেশনা ঠিক থাকবে, তারাই দেশকে নিয়ে যেতে পারবে। সেই জন্যই আমাদের এই প্রকাশ, এবং সেই জন্যই এই যে কবিতার যে নামগুলো আজকে আসলে যেখানে সেখানেই সচেতন একজন কবির কথা বলা হচ্ছে। এবার আমি যাব মিলি চৌধুরীর কাছে, আমাদের বরণীয় আবৃত্তি শিল্পী, আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী মিলি চৌধুরী। মিলি, কি কবিতা শুনবো? ধন্যবাদ। আমি একটু কথা বলি, মাঝে মধ্যে অনুভূতিও শুনবো। হ্যাঁ, সেটাই অনুভূতিটা এরকমই আজকে, যে মাঝে মধ্যে হয় কি, পড়ার চেয়ে শুনতে বেশি ভালো লাগে। একজন মানুষ যখন আবিষ্কৃত হয়, তাকে যখন জানবার চেষ্টা করা হয় কিংবা কেউ জানায়, তখন ভীষণ রকম ভালো লাগে। তখন নিজের মনে হয় যে আমাদের কেন এত দৈন্যতা ছিল, আরো বেশি করে কেন জানলাম না। পিনু ভাই যখন তার কথাগুলো বলছিল, মানে সেটি অনেক পরে, কিন্তু আমি আমার শৈশবকে দেখতে পাচ্ছিলাম। কেন কি, আমারও বড় হয়ে ওঠা খেলাঘর থেকে। চট্টগ্রামে আপনি জানেন খেলাঘর আন্দোলন চট্টগ্রামে খুব বড় পরিসরে ছিল।
অনেকগুলো সংগঠন খেলাঘর, তার মধ্যে নীলাম্বরী খেলাঘর আসর, যেটির উৎপত্তি হচ্ছে আমাদের বাসা থেকে। আমার বাবা দীর্ঘদিন সেটির সভাপতি ছিলেন, এবং হয় কি সে সময় যে বোধগুলো ঢুকিয়ে দেওয়া হয়, এরপরে একটু একটু করে রাজনীতিতে জড়িত হয়ে যাওয়া, মানে তখনই বুঝতাম যে আমাদের গোলটা কি হবে। আমরা মনে হয় ছাত্র ইউনিয়নের প্ল্যাটফর্মের দিকে যাব। যাই হোক, সেই কথা অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছিলাম। এবং কবিকে শ্রদ্ধা, আজকের কবি শুধু কলমে লিখেন না, মেধা দিয়ে লিখেন না, হৃদয় দিয়ে লেখেন না, তিনি এসে রাজপথেও দাঁড়ান, যেটি খুব খুব জরুরি আমাদের জন্য। আমি আজকে যে কবিতাটি আমার চোখের সামনে আছে, এই কবিতাটির দিকে তাকাতে তাকাতে মানে খুব ছোটবেলায় শোনা হেমন্ত মুখোপাধ্যায়ের ওই গানটি খুব মনে পড়ছিল আমার। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, এমন বলাকা মোর অজানা রাও ফালে, চঞ্চল পাখা মেলে ধরো। আকাশ প্রান্ত নিয়ে বাঁচা, সুড়ঙ্গ থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ, তাকে আবারও সুড়ঙ্গে ঢোকানো হচ্ছে কেন? গুহা থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ, তাকে আবারও গুহার ভেতরে ঢোকানো হচ্ছে কেন? খোপ থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ, তাকে আবারও খোপে খোপে ঢোকানো হচ্ছে কেন? পোড়া বাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ, তাকে আবারও পোড়া বাড়ির ভেতরে ঢোকানো হচ্ছে কেন? দাঁত লাগা অবস্থা থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ, তাকে আবারও দাঁত লাগা পরিবেশে ঢোকানো হচ্ছে কেন? গন্ডকূপের শব্দহীনতা থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ, তাকে আবারও শব্দহীনতার ভেতর ঢোকানো হচ্ছে কেন? নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, এমন বলা কামর অজানা রাও ভালে, চঞ্চল পাখা মেলে ধরো। নীর ছোট ক্ষতি নেই। অনেক ধন্যবাদ। আমি জানি তেমন করে মিলি নেই, কিন্তু তবু আমার আকাশকে নিয়ে, যেহেতু আকাশ প্রান্ত নিয়ে বাঁচা, আকাশকে নিয়ে বাঁচার একটা ইচ্ছা। অনেক ধন্যবাদ। খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, আমি পিনু-ভাইয়ের কাছে যাব। পিনু-ভাইয়ের কণ্ঠেও কিন্তু আমরা আবৃত্তি শুনবো, কথা শুনবো, কবিতা পাঠ শুনবো, এবং তার সঙ্গে এই যে পরপর দুটো কবিতা যে আবৃত্তি করা হলো, সেই ক্ষেত্রে কিছু বলার যদি মনে হয় আপনার, সেটা আমরা শুনতে চাই। সেই সময়ের পটভূমি, একজন কবির যে যেই সময়গুলোতে হঠাৎ হঠাৎ যে কবিতাগুলো বেরিয়ে আসে, এবং তার অনেকদিন পর সেই কবিতা যখন শোনা হয়, এবং বিশেষ করে অন্যের কণ্ঠে যখন শোনা হয়, তখন একটু স্মৃতিতাড়িত হবারই কথা। এবং সেখানে পেছনে যদি কোনো গল্প মনে হয় যে আমার ওই অনুভূতি থেকে আমার এই লেখাগুলো, এবং অন্য কবিতার ব্যাপারও থাকতে পারে, সেটা শুনবো। শোনার পরই আমরা আরো তো কথা যাবোই সে পরে, কিন্তু তারপর পরে আপনার কণ্ঠে একটি আপনার প্রিয় কবিতার আবৃত্তি শুনি। আবার অনেক ধন্যবাদ। বিশেষ করে আমাদের দুজন বিশিষ্ট আবৃত্তি শিল্পী আমার দুটো কবিতা পড়লেন। আকাশ প্রান্ত থেকে বাঁচা কবিতাটা মনে অংশ তো পড়া হয়েছে, এটা একটা দীর্ঘ কবিতা। তো আমার ভালো লেগেছে এই কবিতাটা। আসলে আমরা তো যারা কবিতা লিখি তারা তো আধুনিক যুগের কবি। আমরা মনে করি আমরা তো সেই প্রথাগতভাবে সেই কবি না, যারা স্বভাব কবি না। আমরা যেটা আসলো মনে হলো সেটা লিখবো। আমরা এই যুগে এসে আমরা মনে করি যে আমাদের একটা আধুনিক দৃষ্টিভঙ্গি আছে, এবং বাংলা কবিতার যে মূল ধারা, সেই ধারাটা হচ্ছে একটা আধুনিক দৃষ্টিভঙ্গিগত দিক তার সঙ্গে যুক্ত আছে, কুসংস্কার মুক্ত, মানবিক, যুক্তিযুক্ত ধারা। আপনারা জানেন যে 50 দশকে আমাদের দেশে একটা মূল সাহিত্যের ধারা তৈরি হয়েছিল। সেই সময় শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, বুরহানুদ্দিন খান জাহাঙ্গীর, ওয়ালিল্লাহ, তারপর হচ্ছে মুনীর চৌধুরী প্রমুখ, হ্যাঁ, তারা এই ধারাটি তৈরি করেছিল। যে ধারাটা সেই সময় আপনারা জানেন যে 50 দশকে একটা মধ্যযুগীয়
সংকীর্ণ ধর্মান্ধ সাহিত্য ধারা তৈরি হওয়ার একটা চোরাগুপ্তা একটা অবস্থা ছিল। সেটাকে প্রতিরোধ করে সেই 50 দশকে যে ধারাটা তৈরি হয়েছে, সেই ধারাটা হচ্ছে আজকে বাংলা কবিতার, বাংলা সাহিত্যের মূল ধারা। তারই আমরা হচ্ছে উত্তরসূরি, এবং সেখানে আমরা মনে করি যে আমরা যেটা কবিতা লিখবো সেটা সচেতন ভাবে লিখবো। আমাদের দৃষ্টিভঙ্গিটাও থাকবে স্বচ্ছ, আধুনিক, মানবিক, যুক্তিযুক্ত, এবং সেই চিন্তা চেতনা থেকে আমরা আজ কবিতা লিখছি। এবং এই যে দুটো কবিতা লেখা হলো, সেই দার্শনিক বোধ, সেই অনুভবটা এখানে উস্কে দেওয়া হয়েছে বলে আমি মনে করি। আমরা তো কবিতা লিখে অনেক কারণে, যে অনেকভাবে একটা ছোট খণ্ডিত একটা বিষয় হঠাৎ করে মনে আন্দোলিত হয়, অনুরণিত হয়, আর সেখান থেকে একটা কবিতা সৃষ্টি হয়। সেটা আবার আমাদের যে মৌল চিন্তা ভাবনা, আমাদের যে আহ সমস্ত কিছু, আমাদের যে শিক্ষা, আমাদের কবিতা সম্পর্কে যে ধারণা, আমাদের যে শৈল্পিক একটা অবস্থা আছে, সেটার ভিতর দিয়ে জারিত করে সেই কবিতাটা আমরা তৈরি করি। সেটাই আমরা এই দুটো কবিতা এইভাবে তৈরি হয়েছে বলে আমি মনে করি। এবং কবিরা সেইভাবে করেন যে একটা খণ্ডিত বোধকে একটা বিকশিত করে একটা কবিতায় মূর্ত করেন, প্রাণ দান করেন, এবং সেটা পাঠকের মধ্যে যে বোধটা আবার উস্কে দিতে চায় কবিরা, সেটাকে প্রবহমান করতে চায়। এবং কবির যে কাজ সেটা হচ্ছে একটা জনগোষ্ঠীর মধ্যে একটা সূক্ষ্মভাবে সংস্কৃতি মানকে উন্নীত করা, একটা চেতনার মানকে উন্নীত করা, সেটাই কবিরা করে। আমরা সেটা করার চেষ্টা করে থাকি বলে মনে করি। ধন্যবাদ। একদম ঠিক তাই। এবং যেই সময়টার কথাও বললেন, সেই 50-এর দশকের সেই সময়ের যে সেই সীমাবদ্ধতাটুকু ছিল, কিন্তু তার পরপরই এবং এটাও আবার ঠিক ওই সময়ের, ওই একই সময়ে আমাদের এই সাহিত্যে যে বিকাশটা হয়েছিল, যেভাবে আমরা যেই সাহিত্যের ভান্ডারে, বাংলা সাহিত্যের ভান্ডারে যেই যে ধরো এই বাংলা ওই বাংলায় যেই ভান্ডারে যে যোগ হয়েছিল, সে কথা সাহিত্যে, কবিতায় এবং সঙ্গীতে, মানে তেমন কোন যে সৃষ্টিশীল শিল্পীগুলোকে বা আবার ব্যক্তিগুলোকে আমরা পেয়েছি সেটাও কিন্তু উল্লেখ করার মতোই, এবং সেই লড়াইটাও ঠিক প্যারালালি একদম সমান্তরাল ভাবেই চলছিল। আমরা আপনার কণ্ঠে একটি আবৃত্তি শুনতে চাই, কবিতা পাঠ শুনতে চাই, আপনার নিজের। আমি একটি কবিতা পড়বো না? ঠিক আছে। আচ্ছা, তার সঙ্গে একটু ঘুরে আসতে চাই পিনু ভাই, একটু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনেক অনেক বন্ধুরা। এর মধ্যে অনেকে অনেক মন্তব্য করেছেন, সেই মন্তব্যগুলো এগুলো সেই কৃষাণু বসু যুক্ত হয়েছেন কলকাতা থেকে, তারপরে পারভিন বানু যুক্ত হয়েছেন, তিনিও অত্যন্ত শুভকামনা জানিয়েছেন। কৃষাণুদা বলছেন, হ্যাঁ বেলায় তোমার জন্য এলাম। মনিরা সুলতানা মিলি যুক্ত হয়েছেন, শুভকামনা। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শুভকামনা সবার জন্য, দেখছি কানাডা থেকে। আচ্ছা, মনিরা সুলতানা মিলি দেখছেন। মিলিয়াপা, আপনাকে কত বছর পর দেখছি। মিলিকে বলছে। বাবু আশরাফ যুক্ত হয়েছে, এবং আশরাফ হায়দার মনোমুগ্ধকর আবৃত্তি। কবির হোসেন বলছে খুব ভালো লাগছে। পারভিন ইসলাম মুগ্ধ হচ্ছে, আমাদের পারভিন আপা সেই সাভার থেকে। এবং মুনিরা সুলতানা মিলিয়ে কানাডা থেকে যুক্ত আছেন, এবং অনেকেই আছেন। তার সাথে আরো কিছু মিলিয়ে গেছে, এর মধ্যে আছে শাহানা মাহমুদ যুক্ত হয়েছে টরন্টো থেকে, তার সে মুগ্ধ তার কথা বলেছে। এবং রুবিনা শাহনাজ আছেন আমাদের সাথে, কবির হোসেন আছে, অনেকেই আছেন। আপনারা থাকুন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, আমরা আপনাদের মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আজকে অনেক ধন্যবাদ। আমি একটি কবিতা পড়ি। কবিতার শিরোনাম সুন্দরবনকে একা থাকতে দাও। চমৎকার। সুন্দরবনকে একা থাকতে দাও, ওর নিঝুমতা নিয়ে একা থাকতে দাও, ওর পাখির কিচির মিচির নিয়ে, ওর ডেও পিঁপড়ে নিয়ে, ওর ঝুলন পূর্ণিমা নিয়ে, ওর নদীর জ্বর শব্দ নিয়ে একা থাকতে দাও, একা থাকতে দাও। ওর গরান হেতাল, ওর গোল পাতা, ওর বাঘ হরিণ নিয়ে একা থাকতে দাও। ওর বাওয়ালি মোয়ালি নিয়ে রৌদ্র তাপে একা থাকতে দাও, একা থাকতে দাও।
ওর কচি পাতা পঞ্চমুখী জবা স্বর্ণলতা নিয়ে একা থাকতে দাও। ও তো কারো অনিষ্ট ডেকে আনেনি, মরণ কালো না, তবে কেন তার সবাধার তৈরি করা হচ্ছে, তবে কেন তার সবাধার তৈরি করা হচ্ছে। ও নাভিশ্বাস উঠলে তোমারও হবে ওষ্ঠাগত প্রাণ, ওকে জমে টানলে তোমাকেও যেতে হবে লাশ কাটা ঘরে। সুন্দরবনকে একা থাকতে দাও, একা থাকতে দাও। ধন্যবাদ। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। এবং এর সঙ্গে এই যে সুন্দরবনকে একা থাকতে দাও এবং তার যে সেই রক্ষণাবেক্ষণ এবং তার সুন্দরবন, সেই সুন্দরবন আমরা যে বেঁচে আছি, সেই সুন্দরবনের যে বিরাট ভূমিকা আছে মানুষকে, মানব কুলকে, প্রাণী কুলকে বাঁচিয়ে রাখার জন্য, সেই সেই বিষয়ের সেই যে মমতাবোধ, সেই বিষয়টাও চলে আসে এই কবিতার মধ্য দিয়েই। এবং আমাদের অনেকটা লড়াইও আছে এর সঙ্গে, ব্যাপারগুলো আছে। এর মধ্যে আবার যুক্ত হয়েছেন কবি রবীন্দ্র গোপ। বেলায়েত ভাই অসাধারণ সুন্দর লাগছে, পিনু ভাইকে আমার শুভেচ্ছা, জয় হোক। অশেষ দে কলকাতা থেকে দেখছেন, মোহাম্মদ সাজ্জিদুল করিম সুজন, শুভ কামনা রইল আপনাদের সবার জন্য। খম হারুন উনি দেখছেন, মনিরা সুলতানা দেখছেন, মনিরা সুলতানা মিলি বলছেন মিলিয়াপার সাথে চট্টগ্রামের কত মঞ্চ অনুষ্ঠানের স্মৃতি। আহমেদ ভাই, বেলায়েত ভাই, পিনু ভাই, সবার জন্য শুভেচ্ছা। আপনাকে শুভেচ্ছা জানাই, সবাইকেই অভিনন্দন, শুভেচ্ছা জানাই। অশেষদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করছি এবং আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। একটি কবিতা বটেশ্বর, কবিতাটির লাইনগুলো শুনলেই দর্শক শ্রোতা বুঝতে পারবেন এবং আমরা উপলব্ধি করতে পারবো যে কবি কোথায় গিয়ে তার শেকড় কতটা প্রথিত হলে ভেতর থেকে এই ধরনের উষ্ণ যে প্রস্রবণ বাণী ঝরে আসে। নথিতে পাবে না নটেশ্বর, আমার ঠিকানা বটেশ্বর। আমি তো রয়েছি জনপদে হ্রদ প্রস্রবণে, 4 ক্রোশ পার হয়ে দূরে মাটির ভিটায়, নতুন পাতার বনভূমিতে। আমি তো নিবন্ধিত নই, মানুষ নই, খুঁজে পাবে হিসেব খাতায়। ঘরের ঠিকানা, উঠানের দাগ প্লাবনেও মুছে যায়, বিরহ কাতর হয়ে থাকি জলচর হাঁসের জন্য। আমি তো ভাসমান, ভাসতে ভাসতে কোনখানে, কোনখানে আমার ঠিকানা? এখানে নয় ওগো নটেশ্বর, এখানে নয়, এখানে নয়। চমৎকার 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 চমৎকার, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এবার আহমেদের কাছে যাব। আহমেদ, এরপরে কি শুনবো? অনেক কবিতা আছে পড়ার, তো পিনু ভাইকে একটু বলি যে পিনু ভাই অসম্ভব সুন্দর লিখেন। আর মিলি চৌধুরী যেভাবে যোগ করে দিল, তখন আমিও একটু নস্টালজিক হয়ে গেলাম। আমারও ছোটবেলায় আমি বেশি স্পোর্টস টাইপের ছিলাম, কিন্তু ওই আমার এক অগ্রজ এলাকার উনি আমাকে নিয়ে গিয়ে সর্বর্ণ খেলাঘরে ইয়ে করায়, বলে যে আমি তো তখন থিয়েটার করি কিছু কিছু পাড়ায়, যেরকম একরকম থিয়েটার তো হয়, তো থিয়েটারের প্রতি একটু দুর্বলতা ছিল, অভিনয় করা। কিন্তু খেলাঘরে গিয়ে আমি বললাম যে আমাকে কি করব খেলাঘরে। তো নানা রকম সংগঠনে সেই সময় এখনো স্মৃতিতে জল জলে যে এলাকা ভিত্তিক যে সর্বর্ণ খেলাঘর ছিল আমার হাজারীবাগে ঢাকায়, সেই স্মৃতি উস্কে দিল যে পিনু ভাই খেলাঘর করতো, মিলি খেলা করতো, বলে নিলাম যে আমিও খেলাঘর করতাম। ছাত্র ইউনিয়ন করতাম না, এটা হচ্ছে ব্যাপার, আমি ছাত্র ইউনিয়নের সাথে জড়িত ছিলাম না, ওই খেলাঘরের পর্যন্তই ছিলাম। আপনারা সবই ছাত্র ইউনিয়ন এবং কমিউনিস্ট পার্টির ঘরানার। এবং হামিদ ভাই সময়ের ছাত্র ইউনিয়নের বড় নেতা, এবং হামিদ তো আমার শিক্ষক। আমি নাট্য শিক্ষাঙ্গনে পড়ি 82-83 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ড্রামা স্কুল ছিল 1982 সালে। তো আমরা আজকে দেখবেন যে কণ্ঠশীলন নামে একটি ঢাকায় একটি স্কুল আছে, সেই স্কুলেরও চিন্তা থিঙ্ক ট্যাঙ্ক যখন বিপ্লব বালা করেন, সেটাও থিয়েটার স্কুল থেকেই। আমরা একটি অনুষ্ঠান করার পরে বিপ্লব বালা চিন্তা করলেন যে কণ্ঠশীলন কি করে করা যায়, কিছু করা যায় কিনা। আজকে যদি ফিরে তাকাই, আমার ক্লাসমেট তখনকার, কিন্তু আমার অগ্রজ মীর বরকত, আমি যখন বলি আমি সহপাঠী, অনেকে অবাক হয়, এত বয়স্ক মানুষ কি করে তোমার সহপাঠী? আমি বলি সহপাঠী মীর বরকত হয় এই কারণে আমরা একসাথে থিয়েটার স্কুলে পড়েছি। স্কুল তো নানা রকম আছে, একটা ছায়ানোটে যদি আমি গান শিখতে যাই তাহলে আমার সহযাত্রী হতে পারেন যে কোনো বয়স্ক মানুষ। বেলায়েত ভাইও আমার সেতার যদি শিখতে যাই তাহলে সেতারের হতে পারে, এইরকম আর কি। তো আমি এবার
কবিদের এই যে আমরা বেলাদ ভাই মনে আছে যে আমরা রচনা লিখতাম একটি পয়সার আত্মকাহিনী, তো পয়সা নিচে পয়সা কথা বলতো, একটি টাকার কাহিনী। এই কবিতাগুলো অনেক অনেক মজা লাগে যখন তারা কোনো অবজেক্টকে সামনে আনে। আর দেশমাতাকে তো অনেকেই আনে, আমি দেশমাতা, এরকম একটি কবিতা অসম্ভব সুন্দর, সেটা পড়ার চেষ্টা করছি। আমি সেই বাংলাদেশ, আমি সেই বাংলাদেশ। রাজনৈতিক একদম ভেতরে মানে চূড়ান্ত পর্যায়ে আছে। দেখেন, একদিকে ভল্লুক, অন্যদিকে ঈগল, এই দুইয়ের নখর ও হিংস্রতায় আমাকে ছিঁড়েছে খুঁড়েছে অনেক বছর, তবুও মাথা তুলেছি। যেভাবে ভূমি ফুঁড়ে বীজ উদ্ভিদ হয়ে ওঠে, আমি সেই বাংলাদেশ। ঝড় ঝাপটা সহ্য করে ঘূর্ণিবায়ুর ভিতর অমানিশিতে তিমির পুঞ্জে আমারই রৌদ্র আগে চন্দ্রালোকে 6 ঋতু নিয়ে জেগে উঠেছি। আমি সেই বাংলাদেশ। আমি আমার অতীত বৃত্তান্ত জানি, পুরাতত্ত্ব জানি। ফিরিঙ্গিরা এসেছে এখানে, পর্তুগিজ, কাফরি, শক, পাঠান ও মুঘল, ইংরেজ ও পাকিস্তানিরা। ঘোড়ার খুরের দাগ লেগে আছে তিলক মাটিতে, কামানের গোলা পড়ে আছে বসত বাড়িতে, বিমান থেকে বোম পড়েছে শহরে বন্দরে, রুধির পাতে ভিজেছে হয়েছে তপ্ত লোহিত। আমি সেই বাংলাদেশ। অন্তিম দশার মধ্যে মৃত্যু যন্ত্রণা নিয়ে বেঁচেছি। সমাধি তৈরি করেছে আমার জন্যে, তবে সেই সমাধিতে নামাতে পারেনি। আতুর ঘর থেকে আত্মস্বাতন্ত্র্য নিয়ে যুগ যুগ ধরে সংগ্রামের ধারাবাহিকতায় ঐক্যসূত্র নিয়ে, ঐকতান নিয়ে, ভাষার ভেতর, পুঁথির ভেতর, গানের ভেতর, ছন্দের ভেতর পরস্পরের ঐক্যত্য নিয়ে মুক্তিযুদ্ধ আমারই উচ্চভূমি হয়ে উঠেছে। আমি সেই বাংলাদেশ। আমি তো এখানে আশ্রয় দিতে পারি না লুণ্ঠনকারীকে, যেমন হটিয়েছি পাকিস্তানি 22 পরিবারকে। আমি তো এখানে আশ্রয় দিতে পারি না হত্যাকারীকে, যেমন হটিয়েছি পাকিস্তানি হত্যাকারীদের। আমার নদীর জল পিপাসার্ত মানুষের জন্যে, আমার ধান ক্ষুধার্ত মানুষের জন্যে। বৈষম্য যেন বিমর্ষা না তৈরি করে, আমার ঝুলন পূর্ণিমার আলো যেন সুষম হয়ে ওঠে। আমি সেই বাংলাদেশ। আমার দুচোখে গাছ পোতা স্বপ্ন, স্বর্ণসূত্র মিশ্রিত আকাঙ্ক্ষা। আমার পবন হিল্লোলে আমি নাচি, নিজের নদীর জল প্রবাহ প্রবহমান রাখি। দূরে দ্বীপ শিখা, দীপালোক, প্রদীপের আলো, ঝুমকো জবা শ্বেত করবীর কাছে থাকে। আম কাঁঠালের ফুল নিয়ে আনকোরা হয়ে উঠি। ভবিষ্যৎ নির্মাণে আমিও নবীভূত হই, পুনর্গঠিত হই। আমি সেই বাংলাদেশ। কথা এবং একদম দেশের প্রতি কি মমতা থেকে পুরো অস্থিমজ্জা নিজের অস্তিত্বটাই তখন দেশের সাথে একাকার হয়ে যায়। সেই জন্যই বলতে পারি, দূরে দ্বীপ শিখা, দীপালো, প্রদীপের আলো, ঝুমকো জবা ও শ্বেত করবী কাছ থেকে আম কাঁঠালের ফুল নিয়ে আনকোরা হয়ে উঠি। ভবিষ্যৎ নির্মাণে আমিও নবীভূত হই, পুনর্গঠিত হই। আমি সেই বাংলাদেশ। এবং আক্ষরিক করতে এখনকার সময়ের জন্য তখনকার অতীতকে, যেটা বলা হয় যে একটি মানুষকে, একটি জাতিকে যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আগাতে হয়। দেখেন অতীতের গল্পটাও যেভাবে আছে যে বাংলাদেশটা কি আর সামনেও কি, সেই স্বপ্নটা, এই যে, এবং বারবার যে আমাদেরকে ইগলের যে ইগলের যে নখের ছবিগুলো, হ্যাঁ, তার ভেতর থেকেই সেটাই আঁচড়ে কামড়ে ফেরা সেই বাংলাদেশি ভাষা এবং তার সাথে নিরন্তর যে যুদ্ধ। এই পিনু ভাইকে ধন্যবাদ যে পিনু ভাই সেই 69 থেকে লিখে এখন পর্যন্ত একই জায়গায় একই ধারাবাহিকতা একটা স্বপ্নে আছেন। আমাদের বুদ্ধিজীবী মানে জায়গা পর্যায়ে এত ভ্রষ্ট, এত মানে দেখে দেখে, আর আমি আমার নিজেকে যদি আমি করি, আমার সৌভাগ্য হয়েছিল 90-এর একদম রন্ধ্রে রন্ধ্রে থাকার, তো দেখা যে অগ্রজদের যে বিপথগামী হওয়া কি দুর্নীতিবাজ হওয়া, সেগুলো আমাকে খুব পীড়া দেয় বিদেশে বসে। তো আপনি যে এখনো সলিড আছেন, এই জন্য লাল সালাম।
একদম অনেক একদম একদম ধন্যবাদ। সেটাই। হ্যাঁ আসলে এটা হ্যাঁ এই প্রসঙ্গে একটু বলি, যেমন আমি এই কদিন আগে একটা আলোচনায় গিয়েছিলাম, সেখানে আমি হুম শামসুর রহমান উদাহরণটা দিয়েছিলাম, যে হুম শামসুর রহমান আমাদের আইকন এই কারণে তিনি হ্যাঁ কবিতায় দৃষ্টিভঙ্গিটা বারবার সুবিধাবাদিতার কোলে দিয়ে পরিবর্তন হুম করেননি। উনি ছিলেন হ্যাঁ স্থির, মানে কখনো মানে তার চিন্তা ভাবনাটাকে মানে সুবিধার কারণে বারবার বদলাননি। এরকম উদাহরণ হ্যাঁ আমাদের খুব কম আছে। অনেক কবি আছে যে একটু সুবিধার জন্য তাদের দার্শনিকতা, তাদের চিন্তা চেতনা, তাদের নৈতিকতা, তাদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দিয়েছে। এটা একটা ট্র্যাজেডি হ্যাঁ আমাদের। একদম একদম ঠিক কথা। আচ্ছা, আহ, একটা ব্যাপার জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে পিনু ভাই, এই যে যদিও আপনার কবিতার মধ্যেই চলে আসছে সব কথাই, তারপরেও একটি শব্দেই প্রশ্নটা না হয় এসেই যায় যে আমরা কে কেন কি এই কাজগুলো করছি, কেন করছি, সেই প্রশ্নটা আপনার নিজে যে কাজটি করছেন, আমি কবিতা লিখছি এবং বলিষ্ঠভাবে আমি কিছু করতে চাচ্ছি, কেন কেন চাচ্ছি, এই প্রশ্নটা যদি আসে যে ঠিক কি কোন মন থেকে আমি লিখছি, কোন দায়িত্ব থেকে লিখছি, এই এই উত্তরটা আপনার কাছ থেকে কি শুনতে চাই, মানে কি পাবো হ্যাঁ, সেই এটা উত্তরে? হুম যেমন আমি আমি কেন আমার ব্যক্তিগত বিবেচনা থেকে বলি যে হুম আমরা তো বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছি, সাহিত্য সংগঠন, রাজনীতি সংগঠন। হুম কিন্তু আমি আমার বিষয়টা বলতে চাই, আমি কবিতা সে প্রথম কিশোর বয়স থেকে লেখা শুরু করেছি, এখনো লিখে যাচ্ছি, ধারাবাহিকভাবে লিখছি। আমার মোটামুটি কবিতার বই 14টি, পাশাপাশি সব উল্লেখযোগ্য পত্রিকায় কবিতা নিয়মিত ছাপা হয়েছে, উল্লেখযোগ্য সংকলনে ছাপা হয়েছে। তো আমি যেটা মনে করি যে কবিতা লেখাটা আমার একটা জীবনের প্রধানতম বিষয়, এবং এই কবিতা লিখতে গিয়ে আমি মনে করি যে আমার হুম আরো অনেক সিঁড়িতে পা রাখার সুযোগ হয়েছিল, অনেক সিঁড়িতে ওঠারও হাতছানি দেওয়া হয়েছিল। সেটাকে আমি মুলতবি রেখেছি, সেটাকে আমি হুম সম্পাদনা করেছি, যে আমি হুম কবিতায় লিখবো। আমি এই কারণে মনে করি যে আমি অন্য কাজ না করে যদি কবিতার মধ্য দিয়ে আমার যে চিন্তা চেতনা ভাবনা, দেশ, আন্তর্জাতিক সমাজ, মানব সমাজ সম্পর্কে সেই বোধটা আমি আমার পাঠকের মধ্যে প্রবহমান রাখতে চাই। আমি আমি এমন একটা সমাজ চাই, এমন একটা মানব অখণ্ড সত্তা চাই, যেখানে সেই পুরনো আমলের চিন্তা ভাবনা দূর হয়ে যাবে, একটা আধুনিক দৃষ্টি সম্পন্ন মানব গোষ্ঠী তৈরি হবে। ধর্মীয় বিভেদ থাকবে না, সম্প্রদায়গত বিভেদ থাকবে না। আহ স- এইগুলো চিন্তা ভাবনা থেকে আমি কবিতাকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করছি বলে আমি মনে করি, এবং সেই অস্ত্রটাকে আমি আহ, খুব সংগ্রামের মধ্য দিয়ে ধরে রাখছি। আমি হয়তো চাকরিতে আরো বড় জায়গায় যেতে পারতাম, আরো অনেক হুম পয়সা ইনকাম করতে পারতাম, এবং অনেক টাকা পয়সা ইনকাম করতে পারতাম, আর অন্যান্য রাষ্ট্রীয় সরকারি সুযোগও নিতে পারতাম। কিন্তু আমি মনে করি একজন কবির নৈতিকতার স্পর্ধাটাকে সব সময় ঊর্ধ্বে তুলে ধরতে হবে, সেটাকে নষ্ট করা যাবে না। যদি আমি মনে করি একজন কবি তার নৈতিক স্পর্ধাকে ক্ষুণ্ণ হতে দেন, তাহলে তার মধ্যে কবিতা আসবে না, সহজ সরল ভাবে, সজীব ভাবে আসবে না। আমি মনে করি যারা কবি থাকবেন তাদের নৈতিক স্পর্ধাকে সবসময় ঊর্ধ্বে তুলে ধরতে হবে, সবসময় সংরক্ষণ করতে হবে, সবসময় সেটাকে আগলিয়ে রাখতে হবে। এই চিন্তা ভাবনা থেকে কবিতাকে যেমন আমি ধরে রাখছি, কবিতাও আমাকে ধরে রাখছে, এটা আমি মনে করি। বাহ, অভিনন্দন জানাই আমাদের আজকের অতিথি, আজকের কবিকেই, যে এত চমৎকার ভাবে বললেন। সত্যিকার অর্থে এই জন্যই আমরা করছি, আমরা যে যে কাজটি করি না কেন তার মধ্যে ওই কাজটি তখন হয়ে যায় অস্ত্র, সেই লড়াইয়ের, সেই যুদ্ধক্ষেত্রের যে যোদ্ধার যে অস্ত্রটি হয়, যে যে তখন অনেক বিরাট ব্যাপার এই যুদ্ধক্ষেত্রে। ঠিক তেমনি একজন শিল্পীর, একজন কবির, একজন লেখকের সেই কলমটা, সেই লেখনীটাই হচ্ছে অস্ত্র। কিন্তু তার সঙ্গে আদর্শ উদ্দেশ্যটা সঠিক রেখে যখন পথ চালা হয়, সেই কবি হচ্ছেন গোলাম কিবরিয়া পিনু। তাকে অভিনন্দন জানাই। আমরা তার কবিতা আরো শুনতে চাই, তার সাথে থেকে তার জীবনের অনেক গল্প, বর্ণাঢ্য জীবনের গল্প শুনতে চাই। মিলি চৌধুরী, মিলি কি নামে বলো, এরপরে আমরা পিনু ভাইয়ের কোন কবিতা আবারও শুনবো? বলছি একই কথা,
আবারও অসাধারণ আলোচনা শুনছিলাম মুগ্ধ হয়ে, যে কবিতাকে যেমন তিনি ধরে রেখেছেন, কবিতাও তাকে ধরে রেখেছেন। এটা যে কত বড় বিষয়, কবিতাও ধরে রাখা। একটু আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল, যে কম্প্রোমাইজ, নৈতিকতা বিসর্জন দেওয়া, শুধু মিলে যাওয়া, ঝাঁকের কই ঝাঁকে মিশে যাচ্ছে, ঠিক তেমনই একটি কবিতা, অসাধারণ কবিতাটি প্রকৃতি। এই কথাগুলো আমরা সার্বক্ষণিক অনুভব করি, কিন্তু এত সুন্দর করে কবিতায় উঠে আসে, এটাই হচ্ছে আশ্চর্যের বিষয়। একদম এত সহজেই খুলে ফেলেছো নিজেকে, আত্মসমর্পণ করো কার কাছে? এত সহজেই খুলে ফেলেছো নিজেকে, আত্মসমর্পণ করো কার কাছে? কোনো বাছবিচার নেই, তোমার নিজের পাখা খুলে রেখে হেঁটে হেঁটে কই যাও? কার কাছে গিয়ে ধরা দাও? তোমার কি কোনো পছন্দ নেই? তোমার কি কোনো ভালো লাগা নেই? তোমার কি কোনো অভিরুচি নেই? তোমার কি কোনো মুগ্ধতা নেই? তোমার কি কোনো মোহঘোর নেই? তোমার কি কোনো অপছন্দ নেই? তোমার কি কোনো প্রত্যাখ্যান নেই? তোমার কি কোনো প্রত্যাখ্যান নেই? আজ বোঝা, লিমিলিত চোখ, কলুপ লাগানো মুখ, নিভৃত ঘরের মধ্যে একা, ছাই মাখা অবস্থায় দীর্ঘশ্বাস, বিলাপ ধ্বনির ভেতর অশ্রুলোচন, শোকচ্ছবি ও মরা কান্না নিয়ে শোক সঙ্গীত। এত সহজেই খুঁজে ফেলেছো নিজেকে, আত্মসমর্পণ করো কার কাছে? বাহ, খুবই অন্তর্মুখী। বা আরেকটি কবিতা, একটা ব্যাপার আছে আমার যেটা মনে হয়েছিল, আমি একটি জায়গায় দেখেছিলাম পিনু ভাইয়ের এই যে কবিতা লেখালেখি, এই যে এই বিষয়গুলো, সেই ক্ষেত্রে মানে ওনার লেখার অত্যন্ত ওনার অগ্রজ এবং বিভিন্ন যারা ওনাকে ভালোবাসেন ঠিক আমাদেরই মতো, তারাও অনেক মন্তব্য করেছেন যে অনেক অন্তর্মুখী কবিতা, কিন্তু সেই অন্তর্মুখী কবিতার ভেতর থেকে যে বিষয়গুলো বেরিয়ে আসছে সেখানে আলাদা একটি অন্যরকম অর্থ দোতনা হয়ে বেরিয়ে আসছে সেই কবিতার ভেতর থেকে, যেখানে জীবন এবং মানুষের প্রতিচ্ছবি ঘুরে বেড়ায়। ঠিক এই মুহূর্তে মিলি যে কবিতাটি পড়লেন, আমার কাছে ঠিক তাই মনে হচ্ছিল। অনেকে আছে আমরা খুব আত্মমগ্ন হয়ে যাই, সেখানে শুধু নিজের ভেতরে ঘুরে ফিরে তা না। ঠিক যখন মানে পিনু ভাই তার কোন একটি ব্যক্তি নিয়ে, কোন একটি বৃক্ষ নিয়ে, প্রকৃতির অংশ নিয়ে করছে, কিন্তু তার মধ্যে যে ব্যাপ্তি ঘুরে বেড়ায়, সমাজের প্রতিচ্ছবি, সঙ্গে সঙ্গে আমাদের প্রকৃতির প্রতিচ্ছবি, এবং আমাদের যে নিত্যকার সংগ্রাম তার প্রতিচ্ছবি ঘুরে বেড়ায় তার লেখার মধ্যে থেকে, সেটা মনে করতে চাই। আমরা পিনু ভাইয়ের কণ্ঠে আরেকটি কবিতা শুনব, এবং এই ফাঁকে বলে যাই আমাদের অনেকেই যুক্ত আছেন। হ্যাঁ, দেখছেন অনেক অসুবিধে। দুর্বাদল দাস কলকাতা থেকে চমৎকার আলোচনা, কবিতা সত্যি অস্ত্র। হ্যাঁ হ্যাঁ, দুর্বাদল দা সে অনেক চমৎকার লেখক, কলকাতায় অনেক 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 বলিষ্ঠ লেখনী তার, এবং তিনি নিয়মিতই থাকেন। শর্মিষ্ঠা বড়ুয়া ববি, সেই ববি যুক্ত হচ্ছে আমাদের সঙ্গে সেই ফ্রান্স থেকে, বোধহয় মিলি দি, অসাধারণ লাগলো, কি ভালো পড়ছে মিলি, সেই ববি সব যুক্ত হচ্ছে। অশেষ দেব, মিলি চৌধুরী খুব সুন্দর, নজরুল ইসলাম শুভকামনা সবার জন্য, সাজিদুল করিম ধন্যবাদ আয়োজক, কবি বাহাদুর যুক্ত হচ্ছেন। ববি আরো বলছে মিলিদিকে দেখে খুব ভালো লাগছে, বেলায়েত ভাই চমৎকার আয়োজন, সবার জন্য শুভকামনা। তোমাকেও শুভকামনা জানাই। জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ থেকে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, সমৃদ্ধ হলাম। আমাদের উদীচীর জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ থেকে। বেলায়েত ভাই অপূর্ব তোমার সংযোজন। অশেষ দে কলকাতা থেকে। আমরা সবাই যুক্ত থাকুন, অনেক ধন্যবাদ। ইতিমধ্যে নিশ্চয়ই পিনু ভাইয়ের একটি আবৃত্তি শুনবো আমরা, তার কবিতা পাঠ। আসলে কবিতা পাঠ, হ্যাঁ,
এখন যে কবিতাটা পড়ছি, কবিতার শিরোনাম এখন কেন পুড়ে যাচ্ছি। এত সহজে পুড়ে যাচ্ছে, এতটা দহনযোগ্য, এত সহজে পুড়ে যাচ্ছে, এতটা সহজ দাহ্য। আগুন তাপে পুড়ে যাচ্ছে, তুষ আগুনে পুড়ে যাচ্ছে, ছাই আগুনে পুড়ে যাচ্ছে, বন আগুনে পুড়িনি, বজ্রপাতে পুড়িনি, তড়িৎ কোষে পুড়িনি, গ্যাস আগুনে পুড়িনি, কাঠ আগুনে পুড়িনি। এখন কেন পুড়ে যাচ্ছে, এখন কেন পুড়ে যাচ্ছে। আগে ছিলাম আলোক শক্তি, আগে ছিলাম সূর্য শক্তি, আগে ছিলাম বিদ্যুৎ শক্তি। এখন কেন পুড়ে যাচ্ছে, এখন কেন পুড়ে যাচ্ছে। অধঃপতনে শেষ সীমায় ছোবরা কিবা খড়ের প্রাণ পুড়ে যাচ্ছে। সাহস নেই বুকের মাঝে, তালপাতা রোগা সেপাই পুড়ে যাচ্ছে। নিজের ভর হারিয়ে ফেলে শিমুল তুলো উড়ে বেড়ায়, পুড়ে যাচ্ছে। উদাসীনতা আপন ভোলা, লাইলনের সুতো কাপড় পুড়ে যাচ্ছে। জোড়া তালিতে পথ পাই না, তুলট কিবা ছেঁড়া কাগজ পুড়ে যাচ্ছে। আগে ছিলাম ইউরেনিয়াম, আগে ছিলাম প্লুটোনিয়াম, আগে ছিলাম অনির্বাণ। এখন কেন পুড়ে যাচ্ছে, এখন কেন পুড়ে যাচ্ছে। ধন্যবাদ। অনেক চমৎকার চমৎকার। সে কবিতা এর ভেতর থেকেই এখন কেন পুড়ে যাচ্ছি, অথচ এই যে প্রতিটা মুহূর্তের আমার নিজের যে দ্বন্দ্ব যন্ত্রণা, তার এই লেখার মধ্যে থেকে যেভাবে বেরিয়ে আসে, সেটি সেই কবি হচ্ছে গোলাম কিবরিয়া পিনু। আমরা পিনু সম্বন্ধে একটু আগে যে কবিতাটির ব্যাপারে যে আলাপ করছিলাম, এই মিলি পড়ার পরপরই বলছিলাম, তার লেখা সম্বন্ধে অনেকে অনেক মন্তব্য করছেন। তার মধ্যে আমার একটি কথা মনে পড়ছে, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক গবেষক ও ছান্দসিক উত্তম দাস স্বদেশ ও সময় চেতনার কবি বলে গোলাম কিবরিয়াকে চিহ্নিত করে বলেছেন, ৮০ দশকের আত্মমুখ কবিতার মধ্যে খুব সূক্ষ্মভাবে কখনো কখনো কাজ করে যায় স্বদেশ চেতনা। খুব সূক্ষ্মভাবে বললাম এই কারণে, তাদের চেতনায় কণ্ঠস্বরে কোনো তীব্রতা থাকে না। নিজ দেশ কাল সময়ে নিজের ভেতরে তার অনুভবকে তিনি উদ্দীপনার যেভাবে স্লোগান নেই, গল্প নেই, ঠিক অত্যন্ত প্রকট ভাবে তুলে আনেন। মিথের একটা সূক্ষ্ম পুনর্বয়ন আছে। রূপক, প্রতীক আর রূপকল্পে এই কবিদের কবিচিত্ত ভিন্ন ধারা ভাষা পায়। গোলাম কিবরিয়া পিনু এ ধারার বিশিষ্ট কবি। এই যে তার সম্বন্ধে মানে স্তুতি বাক্য এক একজন গুণী কবিদের, উত্তরসূরি কবিদের, তাদেরও যে দৃষ্টি সেই বহুকাল থেকে উনি ধারণ করেছেন, এবং তার সঙ্গে এই লেখনির কারণে গোলাম কিবরিয়া পিনু অনেক বহু বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। কিন্তু আমরা গোলাম কিবরিয়া পিনুর কথার মাধ্যমেই আমরা যেটা বুঝলাম, যে বিষয়গুলো ছিল, যে জীবনে আমি যখন প্রশ্ন করেছিলাম যে কবি কেন হলাম, কেন আমি কবিতা লিখি, তার চমৎকার বিশ্লেষণের ক্ষেত্রে কতগুলো তির্যক বাক্য তিনি ছুড়ে দিয়েছেন। যে অনেক দায়িত্বশীল, অনেক কাজ করে যেতে পারতেন, মানে অনেক অর্থকরী উপার্জনের পথ তিনি বেছে নিতে পারতেন, কিন্তু করেননি। সেই দিকে তিনি ধাবিত হননি। লেখাকেই অস্ত্র হিসাবে তুলে নিয়েছেন এই সমাজের এই লড়াইকে, চিত্রকে তুলে ধরার জন্য, তাই না? ঠিক তেমনি এই যে এত, আমার যেটা বিশ্বাস, এই যে নানা রকম যে পুরস্কার এবং ভূষিত করা, সেগুলো অনুপ্রাণিত করে বইকে, কিন্তু একজন সৃষ্টিশীল কবিকে একটি পুরস্কারের জন্যই কবি লেখেন না। এবং তবে এটাও ঠিক, রাষ্ট্র, দেশ, জনগণের একটা দায়িত্ব থাকে যে তাদেরকে কিভাবে মানে অনুপ্রাণিত করা, সেটা অন্য ব্যাপার। কিন্তু কোনো শিল্পী, কোনো সৃষ্টিশীল কবি এই শুধুমাত্র ওই নিছক ওটার জন্য ধাবিত হন না। সেই জন্যই এই প্রসঙ্গে আমি একটি খুব চমৎকার কথা বলতে চাই, যেটা আমাকে সাংঘাতিক ভাবে আলোড়িত করেছিল ব্যাপারটি। আমার মনে আছে এখনো,
সেটা হচ্ছে 70-এর দশকের একেবারে শেষ ভাগ, 78 সাল, 78-80 সময়, এই সময়টা আর কি, 80 ছুঁই ছুঁই। সেই সময় কায়েস আহমেদ, কথাশিল্পী কায়েস আহমেদের লেখা বের হয় অন্ধ তীরন্দাজ, মুক্তধারা থেকে বের হয়। এবং সেই বেরোবার পেছনে যেহেতু আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অত্যন্ত এই সাহিত্যাঙ্গনে দৌড়দৌড়ি করতে হয়, তখন আমি ছোট গল্পের দিকে ধাবিত হচ্ছিলাম, লেখালেখি করছি খুব এই সময়টায়। ওই সময়ে ফিলিপস সাহিত্য পুরস্কারের একটা প্রবর্তন ছিল, এবং সেটা এখন আছে কিনা আমি জানি না, আমি এখন সেভাবে চোখে পড়ে, তখন ছিল, এবং তার মূল্যমান ছিল 1 লক্ষ টাকা একজন। সেই সময়ে মুক্তধারা থেকে, সেই পুঁথিগর মুক্তধারার যে মালিক চিত্তরঞ্জন বাবু, তিনি তখন কায়েস আহমেদকে বলেছিলেন যে আপনার এই বইটা জমা দিতে হবে। কেন? ফিলিপস পুরস্কারের ব্যাপারে। এবং ওই বইটি বেরোবার পরপরই সাংঘাতিক সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। মানে ওখানে যে গল্পগুলো আছে অত্যন্ত দেশ বিভাগ নিয়ে আছে, তাঁতিবাজারের জীবনযাপন নিয়ে আছে, মধ্যবিত্তের টানাপোড়েন আছে, এবং প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে আছে। এবং ওই বইটি তখন সাংঘাতিক ভাবে, এবং অনেক লেখালেখি আলোচনাও বেরিয়েছিল পত্রিকায়, সমালোচনা, অনেক ব্যাপার আছে, এটা আলোচনা খুব ভালো লেগেছিল সবারই। উনি তখন উত্তর দিলেন যে আমার লেখনীটাই হচ্ছে এই মাল্টিন্যাশনাল কোম্পানির বিরুদ্ধে, আর আমি যদি 1 লক্ষ টাকা প্রাপ্তির প্রত্যাশায় আমি ওটা জমা দিই, তাহলে আমার এই লেখার আর দরকার নেই, তাহলে আমি কেন লিখছি? তাহলে তো আমি ওই সূত্রাপুর বাজারে গিয়ে, কারণ গ্যান্ডারিয়াতে থাকতেন তো, তাই বলতেন সূত্রাপুর বাজারে গিয়ে আমি কিছু লাভবান কিছু তরকারি সবজি এগুলো বিক্রি করে, বা দোকানে কিছু কাজ করে, এই ব্যবসা করে টাকা উপার্জন করে। এখানেই হচ্ছে একজন লেখকের অনেক বড় সেই আদর্শগত জায়গা। আমি এই জন্যই অভিনন্দন জানাই। ব্যক্তিগতভাবেও আমি চিনি এই কবিকে, আমার অত্যন্ত প্রিয় বন্ধু গোলাম কিবরিয়া পিনু, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন কবি, তাই অভিনন্দন জানাই। আমি আহমেদের কাছে যাব। আহমেদ, আমি আজকে তো কবির সামনে আমরা কবির কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করছি না, মানে সামগ্রী নিয়ে আলোচনা করছি, এমন না যে একটি প্রকাশনা উৎসবে যেটা বলা হয়। তারপরে আবার জন্মদিন হলে বিদেশে এসেও আছে যে জন্মদিন থাকলে শুধু স্তুতিগুলোই করতে হবে, কিন্তু যখন আবার আমরা পাঠচক্র বসতাম তখন হচ্ছে সমালোচনা আনতে হবে, এর একটু একটু বলতে হবে যে কোনটা ভাল লাগে না, কোনটা ভাল লাগে না। তো এক এক অনুষ্ঠানের এক একটা ধরন প্রকার আছে। তো একটা জিনিস মানে আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি বলতে চাই, আমি যদিও দেশের মানে এই করোনা কালে ভার্চুয়ালি অনেক আবৃত্তিকার বাংলাদেশে যে ছড়িয়ে গেছে, এত ভালো ভালো আবৃত্তিকার আসছে, তাদের জন্য যদি এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে তারা একটা আবৃত্তিকারকে, নিজে যেহেতু এর সাথে সম্পৃক্ত ছিলাম দীর্ঘদিন এই পথ চলায়, এখনো আছি, তো তাদেরকে বলতে চাই যে পিনু ভাইয়ের কবিতা আবৃত্তির মধ্যে একটা মজা আছে, আবৃত্তিকাররা লুফে নিতে পারেন। কারণটা কি? এই কারণটা বলছি। কারণটা হচ্ছে যে আমরা স্বর প্রক্ষেপণের সময় আমরা খুঁজি এমন কিছু জায়গায়, অনেক কিছুর মধ্যে একটা জিনিস খুঁজি আমরা, এর মধ্যে মেলোডি পাওয়া যাবে কিনা, এর মধ্যে স্বর খেলতে পারবো কিনা, তারা উদারা মুদারা তারা পাবো কিনা, সা নিচে সা উপরে পাবো কিনা। যখন পিনু ভাইয়ের কবিতার মধ্যে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লক্ষ্য করেছি, আমি যদ্দূর পড়া, আমাকে মাফ করবেন ভুল হলে, উনি দানে দানে 3 দান, দানে দানে 3 দান মানে 3 বার বলেন এক কথা। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, আমি কি ভাবতে পারি, আমি কি ভাবতে পারি, আমি কি ভাবতে পারি। তার মানে আমি কি ভাবতে পারি একটা শব্দ, একটি 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 সেন্টেন্স, কিন্তু তিনি 3 বার লিখেছেন। আবৃত্তিকারের বাচিক শিল্পীর মানে যারা গলায় খেলবেন তারা কিন্তু এটা নিয়ে চমৎকার মেলোডিয়াস খেলতে পারবে। আমি কি ভাবতে পারি, আমি কি ভাবতে পারি, সা মা যা খেলতে পারেন আপনি, এই আবৃত্তিকাররা লুফে নিতে পারেন। যেমন আমি উনি বলছে যে দেশের বা এখনকার ওনার কবিতাতে সামগ্রিকভাবে উনি তুলে আনেন হচ্ছে তার মানুষ এবং আর আশেপাশের মানুষগুলো। কিন্তু দেখবেন যে আমি ওই তুলনা করতে চাই না মানে মহান কবি জীবনানন্দ দাশকে। জীবনানন্দ দাশের কবিতার যেমন একটা ধরন, গাছ গাছালি, হ্যাঁ, বিভূতিভূষণের লেখা যেমন অনেক প্রকৃতি, একদম কালিদাসের ব্যাপারে থাকবে যেমন বর্ণনা, হয়তো চোখের বর্ণনা গেছে 20 পৃষ্ঠা চলে গেল, হ্যাঁ, এইটাতে অভিজ্ঞান শকুন্তলা, যদিও অন্যভাবে পড়েছি, মানে বাংলায় যেটা অনুবাদে সেটায়, তো পৃষ্ঠার পর পৃষ্ঠা চোখের বর্ণনা, মানে 5 পৃষ্ঠা পড়ার পরে বলো যে এটা হচ্ছে ওই মেয়েটার চোখের বর্ণনা দিচ্ছে। তো এক একজনের লেখার এক একটা ধরন থাকে। তো উনি লিখছে যে ওই যে কথাটা বললাম,
তো আবৃত্তিকাররা মিলি দেশে আবৃত্তি চর্চার সাথে একদম ওতপ্রোত। বিলাত ভাই আপনি জড়িত, আপনার যারা ইয়েরা জুনিয়ররা আছে তাদেরকে বলতে পারেন যে পিনু ভাইয়ের কবিতা আবৃত্তি পড়ো, ওখানে কিন্তু জিনিস আছে, জিনিস মানে ওটা তুমি খেলতে পারবে। ওই বলে আমি একটা কবিতা পড়ি, অবাক হই না, দেখবেন এই কবিতা তো আছে, কিন্তু হয়তো আমি খেলতে পারবো না, আমি মানে অনেক চর্চা করতে হয় তো একটা কবিতা তুলতে, সেটা সেই জায়গায় একটু মাপ চেয়ে নিই। আমি এখন অবাক হই না কোন লোকের বাতি নেভানোর কৌশল দেখে, আমি এখন অবাক হই না ড্রেসিং রুমে না গিয়ে রূপ পাল্টানোর দৃশ্য দেখে। কারো হাতে উঠতে পারে ছুরি, তাতে আমি অবাক হই না, অবাক হই না। কচ্ছপের লড়াইয়ের ভেতর পড়ে গিয়ে নাভিশ্বাস স্বপ্নচ্যুত হই, গহীন নদী জলহারা হয়, তাতেও আমি অবাক হই না। ছদ্মনামে স্বরের প্রকাশ, খুশবু ছড়িয়ে রাতের শিউলি হত্যা করা, অবাক হই না। চূর্ণ হওয়ার ভয় থেকে যায়, একটা প্রান্ত খসার পরেও অন্য প্রান্ত খসে যায়, তাতে আমি অবাক হই না। ভোজন বিলাসী, পোশাক বিলাসী, পুষ্পরেণু গুড়া হওয়ার পরও অবাক হই না, অবাক হই না। বিরক্তিকর ধ্বনি শোনার পরও অবাক হই না। নাভির দেশ থেকে ঊর্ধ্বমুখী শ্বাসের টান, অবাক হই না। চমৎকার চমৎকার। আসলে আমরা অবাক হই না। এবং আপনি দুই দিকে, বিলাত ভাই একজন আবৃত্তির শিক্ষক হিসেবে দুই দিকে বিবেচনা করতে পারবেন। একদিকে হচ্ছে যে অবাক হই না কন্টেন্টটা নিয়ে, আরেক দিকে হচ্ছে যে অবাক হই না কে তুমি বাবা কত রকম খেলতে পারো। যেমন মিলিকের দিলে এটাকে একটা চোস্ত একটা জিনিস বানিয়ে ফেলবে, অবাক হই না, অবাক হই না। হ্যাঁ, কত কিছু খেলতে পারবে। এই যে রাগ খেয়াল আমাদের ঠুমরি যাই বলি না কেন, সব খেলা যাবে এর মধ্যে, এই এক কবিতাতে। আমি এখন অবাক হই না। আপনি এখানে রাগ দেন, গান ভৈরবী দেন, ললিত গান যেই দেবেন দিয়ে খেলতে পারবেন এটাকে। আপনি এটাকে মানে কি বলে বিলম্বিত লয়ে পড়তে পারবেন, দ্রুত লয়ে পড়তে পারবেন, আপনি এটাকে পড়তে পারবেন মানে কি বলে ওই যে বললাম যে রাগ যে খেলা, নবরস, একদম একদম। এবং এই যে কবির কলম থেকে যত চমৎকার সব নানা সব ব্যাপারগুলো কবিতাগুলো বেরিয়ে আসছে, তাতেও আমরা অবাক হই না, কারণ তাকে আমরা চিনি না। এই সৃষ্টি তার দ্বারাই সম্ভব। যেমন সম্ভব আমরা যখন আমাদের শেকড়ের দিকে যাই, যখন আমরা ভাবি যে আমাদের অতীত বাংলা সাহিত্যের সে কোথা থেকে প্রবহিত হয়ে আজকে এই জায়গায় এসছে, রবীন্দ্রনাথের কথা মনে যখন করি, যখন নজরুলের কথা মনে করি, এবং তাদের স্মরণ করে যখন বিভিন্ন সময় কবিতা লেখা হয়, সেইখানেও গোলাম কিবরিয়া পিনু চমৎকার ভাবে তুলে এনেছেন রবীন্দ্রনাথের সৃষ্টিকে কিভাবে এনেছেন, সেটা আমরা দেখি। ধূলি ঝড়ে পড়ে গিয়ে যখন আমরা দিকভ্রান্ত, প্রান্ত এক এক করে খসে যায়, মরিচিকা নিয়ে ও আঁধি ঝড়ে স্বপ্নের স্খলন হয়, তখনই তোমার অবিশ্রান্ত ঝর্ণাধারা আমাদের জলধারা হয়ে ওঠে, আমাদের স্রোতস্বিনী হয়ে ওঠে, আমাদের কুলবতী হয়ে ওঠে, আমাদের অন্তশিলা হয়ে ওঠে। মরু প্রান্তরের মরুজাত অবস্থা কাটানোর পর ধুলোকণা দূর হয়ে যায়, ত্রসরেণু ধূর হয়ে যায়, কাকচক্ষুর মতন নির্মল জলের দেখা পাই। জল কাদা মাখা রাঙামাটি আরো রাঙা হয়ে ওঠে, অভয়ারণ্যের ভেতর রক্ত করবীর দেখা পাই, রক্ত কমলের দেখা পাই, কৃষ্ণ কলির দেখা পাই, কিংসুকের দেখা পাই, মৃণালিনীর দেখা পাই, সপ্তমুখী জবা ফুটে ওঠে, প্রস্রবণ নিয়ে কাকলি কুজনে মেতে উঠি, পানকৌড়ি নীলমণি যাযাবর পাখি। এ হচ্ছে রবীন্দ্রনাথ। অনেক বড় কবিতা, আমি কিছুটা অংশ গেলাম। এই অগ্নিবীণার গানে আবার নজরুলকে কিভাবে নিয়ে এসছে দেখি। কারণ রবীন্দ্রনাথের কাছে যে আমরা যে বলি না আমাদের দুঃখ যন্ত্রণা হতাশায় আমাদের আশ্রয়, ঠিক কবি তার চমৎকার ভাষায় সেই আশ্রয়ের কথা, সেই আমাদের সেই ঠিকানার কথাটাই কিন্তু বলেছেন। ঠিক তেমনি তুমি নজরুল, আমাদের হৃদয় নদীর কুল, তোমার সাথেই ঐকতান, তোমার সাথেই অগ্নিবীণার গান। তুমি অবিভাজ্য, তুমি আমাদের মূল ভূমির বিদ্রোহ চেতনার রাজ্য। তুমি অনুপ্রাস, একই ধ্বনি ও বর্ণের ভেতর আমাদের বসবাস, আমাদের বসবাস। এই অন্ধ রাত সেই অন্ধ গুহার ভেতর থেকে
সেই অন্ধ গলি থেকে সেই খানা ডোবা পার হয়ে দাঁড়িয়েছি সমুদ্রের বেলাভূমিতে, আমি হব সকাল বেলার পাখি। অনেক বড়, অনেক দীর্ঘ কবিতা। আজকে আমি শুধু বলতে চাচ্ছিলাম যে এখানেই হচ্ছে কবির মাহাত্ম্য, যে কিভাবে তুলে নিয়ে আসছেন তার অনুভূতিকে। আমি এবার পিনু ভাইয়ের কাছে যাব একটি বিষয় নিয়ে। প্রথমে একটি কথা বলেছিলাম বর্ণাঢ্য, এবং তার সঙ্গে আরেকটি কথা হচ্ছে সমাজের নানা রন্ধ্রে রন্ধ্রে বিচরণ করেছেন গোলাম কিবরিয়া পিনু। তেমনি এই যে বর্তমান সময়ে আমাদের যেই মহা সংকটে উপনীত আমরা এখন, যেটা দীর্ঘকাল থেকে হয়ে আসছে বটে, কিন্তু আমাদের যন্ত্রণা কাতর করছে যে ব্যাপারটি, নারীদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, নারীদেরকে যেভাবে সমসমাহানি করা হচ্ছে, তাদেরকে যেভাবে ধর্ষণ করা হচ্ছে, যে ভয়াবহভাবে হত্যা করা হচ্ছে, ঠিক গোলাম কিবরিয়া পিনু কিন্তু তার মানে লেখনী সেখানে গিয়ে পৌঁছেছে, সেই বিষয়, সেই যন্ত্রণা তাকে কাতরেছে, সেই কারণেই লিখেছে। এবং তার সঙ্গে আমরা আরো আগে জানি তিনি বাংলাদেশের আছে নারী লেখকদের নিয়ে একটি গবেষণা গ্রন্থ তিনি করেছিলেন। হ্যাঁ, এবং সেই গ্রন্থ করতে কি নারীদের নারী যে সৃজনশীলতা যে নারীদের মধ্যে, সেই সৃজনশীল নারীদেরও তুলে এনেছেন সেই জায়গায়। এই যে একজন কবি নানামুখী প্রতিভার অধিকারী, এবং এইখানেও যে তার স্পর্শ গিয়ে পৌঁছেছে, সেখানটায় সেই চেতনা থেকে কিছু শুনতে চাই। এই কাজগুলো করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে তার কিছু অন্তর অনুভূতির কথা। হ্যাঁ পিনু ভাই, কিছু কি শোনা যায়? এটা হচ্ছে কি, আপনি বলেছেন ঠিকই যে এই মুহূর্তে মনে পড়ছে যে বেগম রোকেয়ার কথা। তিনি একটা পংক্তি উচ্চারণ করেছিলেন সেই সময়। তিনি বলেছিলেন যে আমরা মানব সমাজ, আমরা যেমন একটা মানুষের দুটো পা, একটা পা যদি না থাকে তাহলে সে ঠিক মতো চলতে পারে না। ঠিক তেমনি উনি বলেছিলেন যে পা মানে একটি পা হচ্ছে নারী, আরেকটি পা হচ্ছে পুরুষ। এই দুটি পা নিয়েই হচ্ছে একটা সম্পূর্ণ মানুষ, মানে সম্পূর্ণ সমাজ। তা নারীদেরকে বাদ দিয়ে তো আর চলে না। আপনারা জানেন যে আমাদের কিন্তু নারীদের মুক্তি এই ভূখণ্ডে, বিশেষ করে পূর্ব বাংলায় 18 শতক থেকে শুরু হয়েছে, 19 শতকে শুরু হয়েছে। তার আগে আমরা দেখব যে 18 শতকের আগে শত শত বছর ধরে নারীরা একে ছায়ায় আবর্তিত হচ্ছিল। তারা কি করছিল? তাদের বিবাহ বন্ধন ছিল, তাদের লেখাপড়া ছিল না, তারা শুধুমাত্র শিশু সন্তান জন্ম দিতেন, এক একজন প্রায় 10 থেকে 15টা 20টা, সেই শিশু সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করতেন। এবং পাশাপাশি তাদের একটা কাজ ছিল প্রতিসেবা করা, সংসার করা। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে 19 শতকে এসে এই ভূখণ্ড না, সারা বিশ্বে আমরা দেখলাম নারীরা এগিয়ে আসা শুরু করলেন। আপনারা অনেকে হয়তো জানেন যে নারীরা শুধু আমাদের এই ভূখণ্ডে পশ্চাৎপদ অবস্থায় ছিল না, আজকে যারা আধুনিক দেশ বলে আমরা পরিগণিত করি, চিহ্নিত করি, সেই যুক্তরাষ্ট্রেও কিন্তু 1960 সাল পর্যন্ত নারীদের ভোটাধিকার ছিল না। আপনারা জানেন যে 19 শতকের শেষে, বিংশ শতাব্দীর প্রথম দিক পর্যন্ত অক্সফোর্ড ইউনিভার্সিটি, লন্ডন ইউনিভার্সিটি, আরো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নারীদের শিক্ষা রুদ্ধ ছিল, নারীরা পড়তে পারতো না। তা এই 200 বছরে নারীদের একটা পরিবর্তন হয়েছে। আমরা দেখি যে 19 শতকে এদেশে নারীরা অনেকে লেখালেখি শুরু করলেন পুরুষদের সঙ্গে, স্কুলে গেলেন, কলেজে গেলেন। আর আজকে তো নারীরা অনেক এগিয়েছে। আপনারা জানেন যে শিক্ষার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে একটা পরিসংখ্যান দিয়ে যদি বলি যে প্রায় 50% ছাত্রী হচ্ছে আজকে নারী ছাত্রী, এবং ছেলে ছাত্র হচ্ছে 50%। এটা কিন্তু আমরা বিংশ শতাব্দীর প্রথম দিকে এত ছিল না, 3% ছিল, 4% ছিল, 6% ছিল। এই শিক্ষা নারীকে পরিবর্তন করেছে এবং তারা অগ্রগতি। এবং তারপরে আমরা দেখি যে এই 19 শতকে নারীরা লেখক হিসাবে এসছে। আপনারা জানেন যে রবীন্দ্রনাথের বোন স্বর্ণকুমারী দেবী, তিনি কিন্তু বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিক। তাকে নিয়ে আমরা বেশি আলোচনা করি না, কিন্তু তিনি একজন বিশিষ্ট নারী লেখক, শুধু নন লেখক, তার উপন্যাস অনেকগুলো রয়েছে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পুরস্কৃত হয়েছে। কিন্তু নারীদেরকে আমরা ওইভাবে আমাদের সাহিত্যে পুনর্বিবেচনা করি না, টেনে আনি না। তাদের যে জীবন সংগ্রাম, লেখক হয়ে ওঠা যে জীবন সংগ্রাম, আমি সেইটা নিয়ে এই গবেষণাটা করেছি এবং এই বইটি
বাংলা একাডেমি বের হয়েছে। এটা অনেকে উল্লেখযোগ্য বলে বলেছেন অনেক গবেষক। তো এই কারণে আমি নারীদেরকে টেনে আনতে চেয়েছি যে নারীরা 19 শতকে কি ভূমিকা পালন করেছে। তারা ছিল অবরুদ্ধ ছিল, তাদের অল্প বয়সে বিয়ে হতো। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ পর্যন্ত তার ছেলে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিয়েছেন, তিনি অল্প বয়সে বিয়ে করেছেন। বিদ্যাসাগরও বিয়ে করেছেন অল্প বয়সে 15 নিচে মেয়েদেরকে। তারপরে আপনারা অন্যান্য যারা আছে তাদেরকেও দেখবেন। তো এই যে নারীদের জীবন ছিল, সেই নারীদের জীবন কিন্তু আজকে পরিবর্তন হয়েছে এবং সেই জিনিসটা আমাদের তুলে ধরতে হবে। আমরা নারীরা অবহেলিত আলোচনা। আমরা জানি যে আমাদের লায়লা সামাদের কথা বলি এই সময়, তিনি বাংলাদেশের প্রথম সাংবাদিক, মহিলা সাংবাদিক, ছোট গল্পকার। তার কথা কি আমরা জানি? আমরা জানি না। তা আমি সেই কাজগুলো একটু করার চেষ্টা করছি এবং গত বছরে একটা আমার বই বের হয়েছে নারীদের উপরে। সেটা বের হয়েছে নারীদেরকে নিয়ে লেখা, নারীদের সাহিত্য শিল্প, তাদের অবরোধ প্রথা, তারপর আপনার সুফিয়া কামাল থেকে শুরু করে লীলা ইব্রাহিম থেকে শুরু করে এদের উপরে। তো আমি মনে করি যে নারীদের অংশগ্রহণ সমাজে সমভাবে হওয়া উচিত এবং নারীরা পুরুষরা উভয় হাত ধরে এই সমাজটাকে বিনির্মাণ করা উচিত। এই হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে পিনু ভাই আরেকটা ব্যাপার এর আগে আমি একটু উল্লেখ করেছি, সেটা ছোট্ট করে একটু শুনি। দৌলতুন্নেসা খাতুন, তাকে নিয়ে যে প্রবন্ধটা 1999 সালে আপনি যে বইটি বাংলা একাডেমি থেকে বের হয়েছে, বেরিয়েছে, এই যে বইটি, এই প্রবন্ধটি আমি এটা একটু বলি, অনেকে জানে না এটা দৌলতুন্নেসা খাতুনের উপরে কিন্তু আমি প্রথম লিখলাম ওখানে। কিন্তু দৌলতুন্নেসা খাতুন সম্পর্কে অনেকে জানে না। আপনারা জানেন যে ভাষা আন্দোলনের সময় সৈনিক পত্রিকায় তিনি অনেকগুলো ভাষার উপরে প্রবন্ধ লিখেছিলেন। তিনি গাইবান্ধায় যদিও জন্মগ্রহণ করেছিলেন। তার জীবন সংগ্রামটা এই, তার এক ডাক্তারের সঙ্গে বিয়ে হয় যখন তিনি ক্লাস 1-এ পড়ে, 2-তে পড়ে এরকম। তারপরে তিনি কিন্তু সংগ্রাম করে তিনি বিএ পাশ করেন, এমএ পাশ করেন এবং আপনারা জেনে অবাক হবেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম ইনস্টিটিউট যখন হয় সেখানে তিনি পড়িয়েছেন। তার বই কিন্তু প্রথমে সমাজকর্মের উপরে 3টা বই বের হয়েছে, সেটা বিশ্ববিদ্যালয়ে পড়া হয়েছে। সেটা শুধু নয়, তার যে উপন্যাস আছে 50 দশকে, শামসুদ্দিন আবুল কালাম থেকে শুরু করে অনেকেই তার প্রশংসা করেছেন। তিনি সেই সময় রাজনীতি করেছেন, আপনার ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, জেলে গিয়েছেন এবং তিনি আপনারা জানেন যে এমপিও ছিল। তিনি নারীদের ধরেন ওই যে কিছু কিছু বিষয় আছে সেটা 80 দশকে তিনি পার্লামেন্টে তুলে রোধ করেছেন, নারী বিরোধী অনেকগুলো বিষয়। তো এই মহিলা সম্পর্কে আমরা জানি না এবং এখানে মফিদুল হক ভাইও বলেছেন তিনি যদি ঢাকায় থাকতেন, নিয়মিত ঢাকায় থাকতেন, তিনি মহিলা আন্দোলনের একজন বিশিষ্ট আইকন হয়ে উঠতেন। এটা মফিদুল ভাই সাম্প্রতিক তার একটা বইতেও লিখেছেন এবং সে কারণে আমরা জানি যে এরকম অনেক নারী আছে যারা আমাদের হারিয়ে গেছে, কিন্তু নারীদের সংগ্রামটা তো আলাদা, তাদের সংগ্রামটা গভীর, তাদের অনেক রক্তক্ষরণের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে তাদের শিল্প সাহিত্যে রাজনীতিতে ভূমিকা রাখতে হয়েছে পুরুষদের চেয়ে আরো গভীর ভাবে। তো সেই জন্য নারীদের তো আমাদের মর্যাদায় টেনে আনতে হবে। অবশ্যই। পিনু ভাই একটা জিনিস করি, আপনি যখন মানে চমৎকার যে লেখক এটা টের পাওয়া যায় যে বলেও লিখলেন। আপনি কয়েকবার ভদ্রমহিলা বলতে গিয়ে মহিলা বলেছেন, তো আমি মহিলার বিপক্ষে ছিলাম, যে আমি মাথা নাড়ছিলাম যে না, মহিলা হতে পারে না, মহলে যা থাকে যে সে মহিলা, উনি তো মহলে থাকার মতো না। পরে দেখলাম আমার মাথা নাড়তে আপনি নারী চলে আসছেন, 4-5বার নারী। আসলে এটা হওয়া উচিত। আমরা হচ্ছে অত্যন্ত মানে আমাদের এই অনুষ্ঠানগুলো ভার্চুয়ালি আমি অনেককে বলেছি। আমি বলেছি যে একজন লোক, আমার প্রসঙ্গ করে বলি, একজন লোক ভার্চুয়ালি আমিও ছিলাম, বলে যাচ্ছেন, বক্তা সুন্দর, বলছে ভালোভাবে। তো উনি বলছেন বিষয়টা হচ্ছে যে জায়গাটা আমার খুব কষ্ট লাগে, এটা এই দোষে আমিও দুষ্ট হতে পারি, যে বিষয়টা ছিল তখন আমেরিকাতে একটা জিনিস হয়েছে, একটা ভাইরাল হলো কালোকে দিয়ে, যে কালো ইত্যাদি কালো। তারপরে প্রসঙ্গে আস্তে আস্তে উনি খেয়াল করেননি, উনি বলছেন যে বাংলাদেশে অনেক কালো টাকার উৎপাদ। তো আমি তখন অবজেকশন দিলাম, টাকা কি করে কালো হয়? বর্ণবাদ তো আপনার ঘরে, বর্ণবাদ আপনার কণ্ঠে, না বর্ণবাদ তো আপনার কণ্ঠে, বর্ণবাদ তো গোড়াতে। আপনি তো সূর্য চন্দ্রকে ম্যাসকুলিন ফেমিনিন করে দিয়েছেন আপনার বাংলা গ্রামারে, ইংরেজি গ্রামারে। টাকা তো কালো হতে পারে না, টাকা তো হচ্ছে নষ্ট টাকা হয়। তো আমাদের আমি একটা কাজ করি প্রফেশনালি, ব্যাংকে কাজ করি, সেখানে আমাদের যে আইন আছে সেখানেও লেখা নাই কিন্তু ব্ল্যাক মানি মুখে মুখে বলে, অনেক জায়গায় থাকতে পারে কিন্তু অবজেকশন দিবেন। এটা হচ্ছে we call it
ডার্টি মানি, ডার্টি, DIRT, ডার্টি মানি। সো এইগুলো আমাদের ঘর থেকে আন্দোলন করতে হবে যে বাবা তুমি এটা বলতে পারবে না, এই কালো পিঁপড়া লাল পিঁপড়ার ব্যাপারগুলো যেন আস্তে আস্তে আমাদের কি অনেক সুন্দর বলেছেন আপনি, অনেক সুন্দর বলেছেন। আমরা যত্ন করে বলবো, আমরা যত্ন করে বলবো আমরা মহিলা না, যে ভদ্র মহিলা না। আমি মহিলা এই প্রসঙ্গে বললাম যে এটা 18 শতকের আগে আমরা মহিলা হিসেবে চিহ্নিত, এবং ভদ্র মহিলা এবং মহোদয়গণ সেখানে কিন্তু দয়া দাক্ষিণ্যের সাথে একটা সম্পর্ক থাকে, আর মহিলা ঠিকই মহলে পাঠানো হয়, সেখানে কিন্তু মানে আলাদা করে ফেলা হয়। শব্দের উপর কিন্তু অনেক কিছুই নির্ভর করে। আর আমরা যেহেতু পিনু ভাই আরেকটা কথা হচ্ছে যে আসলে সে মহিলা শব্দ যাই হোক না কেন, সবার উপরে হচ্ছে যদি এটা বলা হয়, লেখা থাকলে একরকম, বলার মধ্যেই কিন্তু সবকিছু বদলে যায়। আমরা যারা এই নিয়ে কাজ করি, কথা বলা নিয়ে, আপনি ভদ্র মহিলা বলুক আর নারী বলুক, ওই বিনয়টা কোথায় কি থাকে, ওই ডেলিভারির উপরেই অবজেকশনটা আসবে, অবজেকশনটা আসবে না। সেটাই প্রকাশ পায়। এই জন্য পিনু ভাইকে দুষ্টামি করলাম আর কি, একটু অনুষ্ঠানের দুষ্টামি না করলে জমে না। ঠিক আছে, না না, সেটা তো বটে, সেটা তো বটে। এটা ওই ধরনের মানে অর্থটা জেনে গেলেই যত সমস্যা, অর্থ জানার আগে কোনো সমস্যা নাই। সেই বিষয়টা আসতেই পারবে। এখন আমরা মিলির কাছে একটু যাই, তাহলে আমরা বোধহয় একেবারেই কিছুক্ষণ পরেই বোধহয় আবার আমি চলে যেতে চাচ্ছি। তো মিলি আমরা কি শুনবো এবারে? আমি দুটো ছোট ছোট কবিতা পড়ছি, একেবারে ছোট। আমি কথা একটু কম শুনতে পাচ্ছি, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে একদম স্পষ্ট স্পষ্ট। তার মানে কি তার অর্থ কি এই যে আমি কথাগুলো একটু কম শুনতে পাচ্ছি? তাই ওই ইয়ারফোন নিলে বোধহয় ঠিক হতো। ইয়ারফোন নেই তো বোধহয় আরেকটু, তাই না? এটা তো হতে পারে। না, শোনা যাচ্ছে আপনার কথা স্পষ্ট। আচ্ছা, কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আমরা কবি বলছেন, পথকে পথে রেখে হাঁটো, পথকে পথে রেখে হাঁটো, রথকে মাঠে রেখে হাঁটো, দেখবে তুমি কত খাটো। অসাধারণ এক মনস্তত্ত্ব। মানে আমি যে খাটো, এটিকে জানবার জন্য আমার কাছে পথে যেতে হবে, এবং আমি যে পথটা বিলং করি সেটাকে আমার পথে রাখতে হবে। তখনই আমার বোধের জায়গাটা হবে যে আমি কত ছোট, এবং রথকে সেটাকেও মাঠে রাখো। অসাধারণ মনে হচ্ছে। আরেকটি ছোট্ট কবিতা। নদী যখন নদীকে চুমু খায়, একটা নদী আরেকটা নদীর কাছে জল চাইতেই পারে, একটা নদী আরেকটা নদীর কাছে জল চাইতেই পারে। নদীর সাথে নদীর মৈত্রী আছে বলেই সে খরস্রোতা বহমান। ধন্যবাদ ধন্যবাদ, চমৎকার। আমাকে একটু যে একদম শেষ সীমায় আছি আমরা, একদম অল্প সময়ই আছে। তোমার যথারীতি আমরা সেই জায়গায় আমরা সমাপনী টানবো। তার সঙ্গে আমরা শেষ পর্যায়ে এসে প্রিয় ভাইয়ের ব্যাপারে একটি কথা বলি, যে উনি দেশে এবং দেশের বাইরে অনেক পরিভ্রমণ করেছেন এই নানা কর্মকাণ্ড নিয়ে, সাহিত্যাঙ্গন নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে। তো সেই ক্ষেত্রে আমি একটি ব্যাপার বলতে চাই, যেহেতু এটা আহমেদও যেহেতু বাইরে বিভিন্ন জায়গায় আছেন ওখানে, এবং আমরা যারা যাচ্ছে মিলিয়েও অনেক খবর রাখেন যারা যাচ্ছে। এই যে বাইরে যতবার আপনি যে বিভিন্ন দেশে গেছেন, সেক্ষেত্রে আমাদের বর্তমান যে সাহিত্যের যে ধারা যেভাবে চলছে, যেভাবে হচ্ছে, সেখানে বাইরে গিয়ে যখন বিভিন্ন জায়গায় গেছেন, সাহিত্যাঙ্গনে নিশ্চয়ই যুক্ত হয়েছে। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয়েছে? এখন যেহেতু আমরা এমনিতেই অনলাইনে অনেক কিছু পাই, তারপরেও সেখানে বসে তাদের সাথে মিশে অনেক কিছু জানা যায়, বোঝা যায়। সেই জীবনাচারে একটু থাকবেই, কিছু না সেখানে থাকবে, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে আমাদের আরো কি মানে মনে হয় যে আমরা আরো কিছু করণীয় বা সেইভাবে সেই রকম আপনার কিছু মনে হয়েছে?
আসলে তো ভারতে আমি অনেকগুলো অনুষ্ঠানে গিয়েছি, সেটা একটা আমি আলাদা বলি, আমি অন্যভাবে বলি আর কি। যেমন আপনারা আবৃত্তি করছেন, এটা বাংলাদেশের একটা সমৃদ্ধ ধারা, যে কবিতাকে মানুষের কাছে নিয়ে যাওয়া এবং কবিতাকে মানুষের মধ্যে জনপ্রিয় করা, এই ধারাটা অনেক দেশে এইভাবে নেই। আমাদের এখানে বিশেষ করে অনেকগুলো দিবস আছে, স্বাধীনতা দিবস, তারপর বিজয় দিবস, ২১শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, এগুলোকে ধরে এই যে একটা কবিতা চর্চার আবৃত্তির একটা মানে বেশ বড় জায়গা আছে আর কি, এটা অন্য দেশে নেই। আমরা এখন দেখছি যে এই আবৃত্তি চর্চাটা আমাদের শৈশবের সময় এতটা বেশি বিস্তৃত ছিল না, বিশেষ করে মফস্বল শহরে। কিন্তু এখন দেখছি যে মফস্বল শহরে আবৃত্তির অনেকগুলো সংগঠন হচ্ছে, সেখানে শিশু কিশোররা অংশ নিচ্ছে ইত্যাদি, এগুলো আছে। বিদেশে আমি যেটা লক্ষ্য করেছি, বিশেষ করে আমি প্রায় ওয়াশিংটনে আমি দেখেছি যে সেখানে কবিতা আবৃত্তি এবং কবিরা কবিতা পড়ে, পয়সা দিয়ে ওখানে ঢুকতে হয়, আমি এরকম ঢুকেছি। কিন্তু সেখানে কবিতা পড়ার ট্রেন্ডটা অন্য ধরনের। সে দাঁড়িয়ে নেচে কবিরা কবিতা পড়ছে, তারপর এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে পড়ছে, এই ধরনের বিষয়গুলো ওখানে আছে। এবং তারা নিয়মিত দর্শনী বিনিময় কবিতা পাঠে লোকজন আসছে অনেক। আবার পাশাপাশি আমি যদি দেখি, বলিভিয়াতে গিয়ে দেখি যে সেখানে শিশু সাহিত্য অত্যন্ত জনপ্রিয়, এবং শিশু সাহিত্যের একটি বই এত বেশি সংখ্যক বের হয় এবং এত বেশি সংখ্যক মানুষ পড়ে, ওখানে শিশু সাহিত্যিকরা খুবই জনপ্রিয়। তার মানে হচ্ছে এই যে সাহিত্যে সেখানে একটা আলাদা ধরনের মর্যাদা আছে, আলাদা ধরনের অন্য ধরনের বিষয় আছে। আবার আমরা লক্ষ্য করি যে এই কবিতা, গল্প, এগুলো কিন্তু অনেক সময় টিভিতে, বিশেষ করে আমি নেদারল্যান্ডসে দেখেছি যে এগুলো শিশুদের চ্যানেলে পড়ানো হয়, এবং টিভিতে নির্দিষ্টভাবে কিছু অনুষ্ঠান আছে, যে অনুষ্ঠানগুলো ছাত্রছাত্রীরা বাধ্যতামূলকভাবে দেখতে হবে, এবং সেগুলো দেখে অ্যাসাইনমেন্ট নিয়ে পরবর্তীতে পরীক্ষা খাত মানে লিখতে হবে, লিখে সেটা জমা দিতে হবে, এবং জমা দেওয়ার মধ্য দিয়ে তার নাম্বার দেওয়া হবে। এরকম কিছু কাজ আছে, এবং সেই কাজগুলো কিন্তু আমরা ইউরোপ থেকে শুরু করে উত্তর দক্ষিণ আমেরিকা আমরা এটা লক্ষ্য করেছি। আর পাশাপাশি তো অনেক ইউরোপের অনেক দেশে আছে কবিতা অনেক বেশি পড়া হয়, অনেক বেশি পাঠক এবং অনেক বেশি লোক কবিতা লেখে, এগুলো আছে আমাদের মধ্যে। বাংলাদেশেও একটা কবিতা চর্চা, বিশেষ করে আপনারা যারা আবৃত্তি শিল্পী তারা তো জনপ্রিয় করছেন, কিন্তু আমরা যেটা দুঃখজনক সেটা হচ্ছে কবিতার বই ইদানিং কম বিক্রি হচ্ছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি যে আমার কবিতা বই বের হয়েছিল ১৯৮৪ সালে, তখন বাংলা বাজার থেকে একটা প্রকাশন থেকে তখন বের হয়েছিল নির্মদ্য গুণ আমার আর মাসুদ বিভাগী নামে। মাসুদ বিভাগী বিশেষ করে সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত হয়েছে, তিনি মৃত্যুবরণ করেছে। তখন কিন্তু বই বের হতো ১২০০-১২৫০ কপি। তখন জনসংখ্যা ছিল ১০ কোটি, আর এখন হচ্ছে ১৮ কোটি। কিন্তু ১৮ কোটির সময় দেখা যাচ্ছে যে আমাদের কবিতার বই বিক্রি হচ্ছে মাত্র, বের হচ্ছে ৩০০ কপি। এই পরিসংখ্যান দিয়ে, এই একটি ইন্ডিকেটর দিয়ে বোঝা যাচ্ছে যে কবিতার বইয়ের পাঠক কিন্তু কমে যাচ্ছে, আবৃত্তি হচ্ছে, জনগণের কাছে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ট্র্যাজেডি, কবিতার বই বিক্রি হচ্ছে না। এই হচ্ছে ব্যাপারটা, আমার পর্যবেক্ষণ। একদম, অনেক ধন্যবাদ, অনেক অনেক, এবং সত্যিকার বিশ্লেষণই আপনি করেছেন। আমরা সত্যিকার অর্থেই একদম শেষ পর্যায়ে এসেছি। আমাদের মানে শঙ্কার কোনো কারণ নেই, কিন্তু আমাদের তো আরেকটি কবিতাকে আমরা শুনবো। একটি কবিতা নির্যাস হতে পারে, নির্যাসটা ওই যে বঙ্গবন্ধুকে নিয়ে পড়া যাবে না, নির্যাসটা পড়ি। এটা হচ্ছে এক আক্ষরিক করতে এখন সময়ের কথা বলে আর কি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকগুলো বঙ্গবন্ধু পারতাম অন্য একটা অনুষ্ঠানে পড়ে, এটা পড়ি নির্যাস, উনি কি বলতে চেয়েছেন এবং চমৎকার। এবং আমার কাছে মনে হয়েছে কবিতার বই কেনে না এই কারণেই, এই কারণে এই গন্ধটা চেঞ্জ হয়ে গেছে, এবং কেনে না, কিছুই কেনে না, এখন অন্য জায়গায় চলে গেছে। সেই জায়গাটার কবিতা এটা, নির্যাস। সব ধরনের সুগন্ধির চেয়ে এখন টাকার গন্ধ মানুষের প্রিয়। টাকাতে যে সুগন্ধ আছে তার কোথাও নেই। সুগন্ধ যা দিয়ে তৈরি হয়, ধরো গোলাপের নির্যাস, সেই নির্যাসের চেয়েও অতিমাত্রায় পাগল করা নির্যাস টাকায়, যা গভীর আসক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাতে হৃদবিকল হওয়ার কথা জানার পরেও ভয়াবহ রকম আসক্তিতে আমরা অনেকে পাগল প্রায়। পাগল হলেও
পাগলা গারদে থাকতে হচ্ছে না, সে কারণে তা আরো ভয়াবহ। চিন্তা করেন কোথায় নিয়ে টেকেছে কবিতাটা। যে আমার কাছে আমি একটা স্লোগানের মতো ইয়ে করি, এই তসবি করার মতো, আমার দেশকে আমি এত যোজন যোজন দূর থেকে দিবারাত্রি পাঠক থেকে এত বেশি ইয়ে করি, মানে লালন করি। এই নিয়ে অনেক কথাও বলে, অনেক কথা শুনতে হয় যে বিদেশে থেকে বড় বড় কথা বলেন, দেশে আসেন না। তখন তাদেরকে উত্তর দিই, না ভাই, দেশেও ছিলাম, দেশে আগেই ছিলাম, মিছিলে আগেই ছিলাম, ছবি পত্রিকার কাটিং গুলো দেখে এসো কোথায় ছিলাম। আচ্ছা যাকে সেটা না, তো তখন বলি যে এই যে দুর্নীতি, এই যে টাকার মোহ একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে। একটা এই জায়গাটা একটু আমাদের যে দুর্নীতি কমানো খুব জরুরি। দুর্নীতি কমলে কমে যাবে অনেক কিছু। একদম একদম ঠিক। আমরা অনেক অনেক বিশ্লেষণে যেতে পারি, এখন অনেক বিষয় নিয়ে, বা মানে সারা রাত আমাদের পার হয়ে যাবে। কিন্তু এরপরে যে ওই আহমেদ যে কথাটি বলেছেন না, প্রতিটি কবিতার মধ্যে সেটা আছে। বিশেষ আবৃত্তি শিল্পী যারা তরুণ যারা আছেন, বিশেষ করে তাদের জন্য অনেক চমৎকার একটি ক্ষেত্র হচ্ছে গোলাম কিবরিয়া পিনুর কবিতা। এটা নিয়ে নিজেকে যেমন, আরেকটা কথা আমি যোগ করি, আহমেদের কথা সূত্র ধরেই আমরা যেমন আমাদের স্বরের, কণ্ঠস্বরের সেই স্বর প্রক্ষেপণের যে বার্তাকে আমরা যেভাবে চর্চার মধ্যে রাখি, সেই উদারা তারার কথা যেটা বলেছে আহমেদ, ঠিক তাকে বেদ বাক্য মনে করেও যদি আমরা গোলাম কিবরিয়া পিনুর কবিতাকে নিয়ে আমরা নিজেদের এগিয়ে যেতে চাই, একদিকে হচ্ছে চমৎকার কবিতা পরিবেশনা হবে, আরেকদিকে নিজেকে তৈরি করা হবে। সেই জন্য সেই আবেদনও রেখে যাচ্ছি, বার্তাও রেখে যাচ্ছি। মিলির কাছে শেষ কবিতা একটু শুনবো, দেখি কি আছে, কোনো কবিতা শুনবো নাকি? আমার মনে হয় আমার আছে কবিতা, কিন্তু আমি আসলে পিনু ভাইকে দিয়ে শেষ করতে চাই। পিনু ভাইয়ের একটা কবিতা শুনতে শুনতে। আচ্ছা ঠিক আছে, পিনু ভাইয়ের কণ্ঠ শুনবো। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এবং দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমরা কিছু শুনবো পিনু ভাইয়ের কাছে থেকে, এবং তার একটি কবিতার মাধ্যমে আজকে সমাপ্তি টানবো। একদম আমাদের সময় নেই আমাদের। আর ভাইয়াকে আটকে রাখতে চায় না, উনার অনেক তাড়া, মনে হয় অনেক তাড়া। এখানেই আমরা শেষ করি। সেটাই না, আমার নিজস্ব একটি প্রোগ্রাম করে শুরু হবে এটা। কারো আনন্দ মিস করিয়ে দেওয়া তো এটা এক ধরনের অপরাধ। এই অপরাধ হতে চায় না। শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে পিনু ভাই, শুনতে পাচ্ছি তো। হ্যাঁ ঠিক আছে, কি কবিতা পড়তে হবে? হ্যাঁ, আমি একটা দীর্ঘ কবিতার কয়েকটা লাইন পড়ি। সেটা হচ্ছে, এটা একটা আত্মমূলক কবিতা। কবিতার শিরোনাম হচ্ছে কবিতা। এতদিনেও আমার কাছ থেকে কবিতা কেড়ে নিতে পারেনি কেউ। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যালো, হ্যাঁ শুনছি। বলুন। এতদিনও আমার কাছ থেকে কবিতা কেড়ে নিতে পারেনি কেউ, নিঃসীম শূন্য পাতালের মধ্যে চলে গিয়েছে সপ্ত পাতাল, হাসপাতাল ঠিকানা হয়েছে, তবু কবিতা কাছে থেকেছে। ঘন বিথির বায়ুমণ্ডল ও গগন প্রান্তে গগন চারি হয়ে হারিয়ে যায়নি শুধু কবিতার জন্য। নিহারিকা ডেকেছে যায়নি কবিতায় আমার বীজপ্রসূ ও সৃষ্টিতল। জল প্রবহমান হয়ে সমুদ্র দয়িতা হয়ে যায়। সুমেরু কুমেরু বুঝি বুঝি বরিশন-ধারা পুরো ভিজে যায় অনাবিষ্টিত কবিতার অঙ্কুরোদ্গম। সূচিবেদ্ধ অন্ধকার অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখি কবিতার অনুজীব। সে কথা জানে আমার সেবন্তী। কাকতাড়ুয়া কাক তাড়াতে পারে, আমাকে তাড়াতে পারবে না কেউ কবিতার জমি থেকে। আমার কাছ থেকে কবিতা কখনো কেড়ে নিতে পারবে না, যতই হির্ষাধ্বনি শোনা কস্য পালকেরা, যতই বুনো কুকুরের আওয়াজ তোলা হোক বনের ভিতর। কবিতার জন্যই গণবিক্ষোভের মধ্য দিয়ে যায়, সংঘাতের মধ্য দিয়ে যায়, গৃহযুদ্ধের মধ্যে দিয়ে যায়, রাজবদলের মধ্যে দিয়ে যায়,
বিপ্লবের মধ্যে দিয়ে যায়, অন্য কবিরা অতীতে গিয়েছে সব পথে, তবে আমাকে থামানো যাবে না, আটকানো যাবে না। কবি ও কবিতা অনিবার্য, আর্য ও অনার্য বলে কোনো ভেদাভেদ নেই। এটা বড় কবিতা, কয়েকটি লাইন পড়লাম আর কি ভিতর থেকে। অনেক ধন্যবাদ। বড় কবিতা এবং অনেক হ্যাঁ, ধন্যবাদ জানাই জি। আমরা। এবং সত্যিকার অর্থে গোলাম কিবরিয়া পিনুর কলম থেমে থাকবে না, এবং যত প্রতিবন্ধকতাই আসুক না কেন কবিকে থামিয়ে রাখা যাবে না। কবি দীর্ঘকাল লিখে যান, আমরা তার কবিতা পাঠ করব, আবৃত্তি করব, এবং আমাদের সাহিত্যাঙ্গন অত্যন্ত সমৃদ্ধ হবে। সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই কবি গোলাম কিবরিয়া পিনুকে। আহমেদ হোসেন বাচিক শিল্পী এবং বিবিডি চৌধুরী তারা যুক্ত হয়েছেন, যেমন আহমেদ যুক্ত হয়েছিলেন টরন্টো থেকে এবং বিলি চৌধুরী চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে, তাদের প্রতি আমার গভীর আন্তরিকতা শুভেচ্ছা জানাই। এবং আজকের অনুষ্ঠান এই বন্দি দুঃসময়ের পর্ব 18 এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।